মধ্যরাতে একটা তীব্র শব্দে ড্রিমল্যান্ড হোটেলের সবার ঘুম ভেঙে যায়। হোটেলের একজন হাউসকিপিং স্টাফ হঠাৎই চিৎকার করে ওঠে। সবাই রুম থেকে বেরিয়ে জানার চেষ্টা করে কি হয়েছে। তখনই ম্যানেজার নিচ থেকে ছুটে আসে, আর তারপরেই হোটেলের 101 নম্বর রুমে ভিড় জমে যায়। টিউলিপ ব্যান্ডের কিবোর্ড আর্টিস্ট সন্দীপ চৌধুরীর মার্ডার করে দিয়েছে কেউ। হট্টগোল শুনে বিক্রমও ঘুম চোখে বাইরে বেরোয়। তারপর চারপাশে কানাঘুষো শুনতে পেয়ে ছুটে যায় সন্দীপের রুমের দিকে। সন্দীপের রক্তমাখা লাশটা দেখে গলায় যেন আর শব্দ আসছিল না তার। টিউলিপের সবাই একে একে সেই ঘরে আসে, আর সন্দীপকে দেখে স্তব্ধ হয়ে যায় তারা। বন্ধুর এই করুণ পরিণতি কিছুতেই দেখতে পারছিল না ওরা। রুমের বাইরে বেরিয়ে যায় সবাই। কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসে। লাশটা ভালোভাবে দেখতে দেখতে এএসআই রানা ঘোষ হোটেলের ম্যানেজারকে বলেন, খুব নৃশংসভাবে খুনটা করা হয়েছে এবং প্যাটার্ন বেশ অভিনব। যে করেছে কাজটা তার ওনার ওপর খুবই রাগ বিদ্বেষ ছিল, এতটুকু মায়া করেননি। গিটারে স্ট্রিং দিয়ে গলায় ফাঁস দিয়ে এভাবে শ্বাসরোধ করে খুন, আবার হাত পাও সেই স্ট্রিং দিয়ে বাঁধা, আর এত জোর বেঁধেছে যে রক্ত বেরোচ্ছে, আবার স্ট্রাইকারটা গলায় ঢুকিয়ে দিয়েছে। উফ, কি নিষ্ঠুর পরিহাস। তবে আইডিয়াটা দারুণ, না মানে বেশ অভিনব। আচ্ছা, উনি কি একাই এসেছেন? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ নেই ওনার সাথে? হ্যাঁ স্যার, উনি তো একাই চেক ইন করেছেন। তবে ওনার ব্যান্ডের সদস্যরাও এই হোটেলই আছে। আচ্ছা, ইন্টারেস্টিং। ওকে, ওনাদের একটু ডেকে পাঠাবেন প্লিজ, ওনাদের বয়ানটা নিয়ে নিই। টিউলিপের সবাইকে ডেকে একটা ঘরে বসানো হলো। এএসআই রানা জিজ্ঞেস করলো, আপনারা শুনলাম খুব নাম করা বাংলা ব্যান্ড ছিলেন এক সময়। অবশ্য আমি নাম শুনিনি, কি নাম যেন? টিউলিপ। আজকে দুর্গাপুর মিউজিক অ্যাওয়ার্ড ফাংশনে কি বলে ফিরে যাওয়া 10 বছর আগে বিভাগের অ্যাওয়ার্ডটা আপনারাই পেলেন। তখনই জানতে পারলাম টিউলিপ ব্যান্ডের নাম। আসলে আমি ব্যান্ড অত শুনি না, অনলি কিশোর। কবি অলবিদা না কহে না, জানেন তো গানটা? অবশ্য কিশোরজির গান কে না জানে। হ্যাঁ, যাই হোক, 10 বছর পর ফিরে এসে আজকে এই পার্মানেন্ট আলবিদা বলে চলে গেল আপনাদের বন্ধু। তার খুনিকে তো ধরতে হবে। তাই এবার আমায় কয়েকটা প্রশ্নের উত্তর দিন তো। এই সন্দীপ চৌধুরী আপনাদের সাথে গান করতো, তাই না? ও কিবোর্ড বাজাতো, সিনথেসাইজার। আরে ওই হলো, এই গান গাচ্ছি বাজাক একই ব্যাপার। এক কথায় মেম্বার ছিল আপনাদের দলের, কি তাই তো? শুধু ওই মেম্বার নয়, ও আমাদের খুব ভালো বন্ধুও ছিল। আর গান গাওয়া আর বাজানো এক নয় স্যার, ও একজন খুব ভালো কিবোর্ড আর্টিস্ট ছিল। আর আমি তো এটাই বুঝতে পারছি না যে ওকে কে এইভাবে মেরে দিল। রানা একটা সিগারেট ধরিয়ে বলল, সেই প্রশ্নের উত্তর তো আমরা খুঁজে বের করব নিশ্চয়ই, আর তার জন্য আপনাদের সব সত্যি কথা বলতে হবে। এবার বলুন তো, শেষ কখন ওনার সাথে আপনাদের কথা হয়েছিল, আর কি কথা হয়েছিল সেটাও বলবেন। আর নিজেদের নামগুলো বয়ানের আগে বলবেন প্লিজ। চলুন, আপনি শুরু করুন। আমি দিব্যজ্যোতি দত্ত, সবাই আমাকে ডিজে নামেই চেনে। টিউলিপের লিড সিঙ্গার আমি, মুম্বাইয়ে প্লেব্যাক করি। সন্দীপের সাথে অনেক বছর পরেই অ্যাওয়ার্ড প্রোগ্রামেতেই দেখা হলো। ইনফ্যাক্ট আমাদের সবারই বহু বছর দেখা হয়নি, এমনকি কথা হয়নি। দুর্গাপুরের এই অ্যাওয়ার্ড শোতে এসেই রিউনিয়ন বলতে পারেন। অ্যাওয়ার্ড ফাংশন শেষ হওয়ার পর এই হোটেলে ফিরে এসে আমরা সবাই অনেকক্ষণ গল্প করেছি, ইভেন একসাথে ডিনারও করেছি। তারপরেই সবাই শুতে চলে যাই। আসলে আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, তাই আর কেউ রাত জাগেনি। তবে প্ল্যান ছিল কাল একসাথে একটা গেট টুগেদার পার্টি হবে। আর হবে না। কি হয়ে গেল আমি তো এখনো ভাবতেই পারছি না। আচ্ছা, ওনার কথাবার্তা কি কিছু ইঙ্গিত পেয়েছিলেন যাতে মনে হয় উনি ডিপ্রেসড আছেন, বা সন্দেহজনক কোনো মেসেজ বা ফোন কল যদি পেয়ে থাকেন? না, তেমন কিছু তো মনে হয়নি। হলে নিশ্চয়ই বলতো কিংবা বোঝা যেত। বরং সারাক্ষণ হাসি খুশিই ছিল। ও নিজের ক্যারিয়ার নিয়ে বেশ হ্যাপি মনে হয়েছিল। স্যার, ও যেমনটা আগে ছিল
ঠিক তেমনটাই এতদিন বাদে ওকে দেখলাম। বাই দ্য ওয়ে, আমি শ্রীতমা ব্যানার্জি, এই ব্যান্ডের লিড ফিমেল সিঙ্গার। স্যান্ডি মানে সন্দীপ আমাদের সবার খুব ভালো বন্ধু ছিল, সবার সাথে টাচে থাকতো। কিছু খারাপ বলতে পারবো না ওর ব্যাপারে। তবে ওর এই অবস্থা হলো কেন? এত নৃশংসভাবে কেউ কেন মারবে ওকে? ওর শত্রুকে থাকতে পারে বলে আপনাদের মনে হয়? আমাদের গানের মানুষদের শত্রু তো আমরা গানের মানুষরাই নাকি? অন্তত আমি তো এতদিনে তাই বুঝেছি। আমি বিক্রম মিত্র, ওর হয়ে বিকি। টিউলিপে গিটার বাজাতাম, তবে গানও গেয়েছি দু একটা। ডিজে থাকতে আর সুযোগ পাইনি। তবে আমি সাকসেসফুল ইউটিউবে। স্যার আমার মনে হয় আপনি একটু ভালো করে খতিয়ে দেখুন। আমি শিওর ওর কাছেরই কেউ ওকে, কাছের লোকরাই তো সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়, তাই না? ওনার বাড়ির লোকদের খবর দেওয়া হয়েছে তো? হ্যাঁ স্যার, আমি খবর দিয়ে দিয়েছি। আমি বিনোদ সাহা, সবাই আমায় বিনু বলে ডাকে। টিউলিপের ড্রাম বাজাতাম। একসময় স্যান্ডির সাথে খুবই ভালো সম্পর্ক ছিল আমার। তারপর টিউলিপ বন্ধ হয়ে গেল, যে যা জায়গায় এস্টাবলিশড হয়ে গেল, আর আমরা সবাই একে অপরের থেকে দূরে চলে যেতে লাগলাম। তারপর একটা সময় হারিয়েই গেলাম। যাই হোক, স্যান্ডি কাল বেশ ভালো মেজাজে ছিল। আমাকে শেষ বলেছিল, বিনু তুই তো চিন্তা করিস না, আমি তোর পাশে আছি, আমার অনেক কন্ট্যাক্টস আছে, যোগাযোগ করিয়ে দেবো, তুই তো চাপ নিস না তো ভাই। আসলে স্যার, এদের কাছে আমি বেকারই বলতে পারেন। অর্কেস্ট্রায় ড্রাম বাজাই, আর কলকাতায় একটা ছোট্ট স্কুল খুলেছি, সেখানে ড্রাম শেখাই। স্কুলটার একটু আধটু পরিচিতি তৈরি হয়েছে, এতেই যা রোজগার হয় আমার চলে যায়। তবে মনে ভীষণ একটা হীনমন্যতায় ভুগি। স্যান্ডি বুঝেছিল আমাকে, তাই হয়তো ওইভাবে বলেছিল। তবে কি কপাল দেখুন, মনে আশা চুকিয়ে চলে গেল সালা। যা বলেছেন, মতলবই হে লোগ ইহা পে। আচ্ছা, খুনটা যখন হয় আপনারা সবাই তখন কোথায় ছিলেন? ডিজের রুমে ঘুমোচ্ছিলাম। অর্ধেক রাতে একটা চিৎকার শুনে ঘুম ভাঙে, তারপরে এসে দেখি সব শেষ। তবে বিনোদ আমার রুমেই ছিল। আসলে বন্ধুদের পেয়ে একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল, তাই আমার রুমে একটু সময় কাটাতে এসেছিল। আমরা অনেক রাত অবধি আড্ডা দিই, দেন দুজনেই ড্রাঙ্ক হয়ে ঘুমিয়ে পড়ি। আর তারপর হঠাৎই ঘুমটা ভাঙে, যদিও বিনোদ তখনও ঘুমোচ্ছিল, ওকে পরে ঠেলে রাখতে হয়। আচ্ছা, তার মানে আপনারা দুজন খালি একসাথে ছিলেন। এনিওয়ে, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এতটা সময় দেওয়ার জন্য। আজকের জন্য এটুকুই। আপনাদের আবার প্রয়োজন হতে পারে। আপাতত দুর্গাপুরের এই হোটেল ছেড়ে কেউ যাবেন না প্লিজ। আর এইমাত্র ফরেন্সিক টিম এসে বডিটা পোস্টমর্টমে নিয়ে গেছে। রিপোর্ট আসুক, আপনাদের জানিয়ে দেব। মনে তো হচ্ছে ফাঁস দিয়ে শ্বাসরোধ করেই খুনটা হয়েছে। হ্যাঁ, তবে রিপোর্টই শেষ কথা। আপনারা আবার ঘুমিয়ে পড়তে পারেন, সবই তো ভোর হয়েছে। ঘুমের অনেক ব্যাঘাত হলো আপনাদের। আমাদের বন্ধুর মার্ডার হয়েছে স্যার। টিউলিপের একজন প্রধান সদস্যের নাম মুছে গেল। এত বছর পর দেখা হয়ে এত গল্প আড্ডা, তারপরে এক রাতেই সব শেষ। এই শখটা আপনি বোধহয় আন্দাজ করতে পারছেন না, তাই এমন ঠাট্টা করতে পারছেন। আই রিয়েলি ডোন্ট নো যে এখনো কত রাত আমাদের ঘুম আসবে না। না, এত চিন্তা করবেন না। অপরাধী পার পাবে না, ধরাও পড়বেই। এনিওয়ে, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আপনাদের সাথে। বাই। এএসআই রানা থানায় ঢুকতেই তাকে ডেকে পাঠায় ওসি সৌমেন লাহিড়ী। ডেকেছেন স্যার? এসো রানা, বলো কেসের কি স্ট্যাটাস? রানা সবটা খুলে বলল ওসিকে। ইস, কি বিভৎস। আচ্ছা, কাউকে জেরা করলে? কি জানতে পারলে বলো দেখি। এরা টিউলিপ ব্যান্ড স্যার। 10 বছর আগে খুব নাম ছিল, তবে ব্যান্ডটা পরে ভেঙে যায়। ব্যান্ডের বাকিরা কেউ কেউ মুম্বাইতে গানের দুনিয়ায় ভালো জায়গায় আছে। অন্যরাও কেউ নাম করা ইউটিউবার, কেউ নাম করা মিউজিক স্কুলের মালিক।
যে মার্ডার হয়েছে সেই সন্দীপ এই টিউলিপ ব্যান্ডে কিবোর্ড বাজাতো। ওর বন্ধুদের সাথে প্রাইমারি আলোচনা করেছি। তুমি ঠিকই জেনেছ। আমি আগেই জানতাম এটা একেবারে হাই প্রোফাইল কেস। সেই জন্য এই কেসটা আমি হ্যান্ড ওভার করছি তোমাদের সিনিয়র এসআই লাবণ্য সেনকে। উনি সবটা দেখবেন আর তুমি ওনাকে অ্যাসিস্ট করবে। ওকে? তা উনি এখন কোথায় স্যার? ঘরে নাক ডেকে ঘুমোচ্ছেন? হ্যাঁ, সরি স্যার। এই ভোরবেলায় তো ওনার থাকার কথা নয়, তাই না? ইনফ্যাক্ট আমারও থাকার কথা ছিল না, একটা কাজ ছিল তাই থেকে গেলাম রাত্রে। আর তারই মধ্যে মার্ডার কেসটা এলো, তাই তোমায় ডেকে পাঠালাম সঙ্গে সঙ্গে। এনিওয়ে, সকাল 8টায় আসবেন উনি, তারপর একসাথে বসে কেসটা ডিসকাস করে নিও। এখন আপনার বা ম্যাম কারোরই থাকার কথা না বললেন। আসলে থাকার দায়িত্ব তো শুধুই আমার একার, তাই না স্যার? উফ রানা, এটা কীরকম কথা? আর তুমিও তো ঘুমোচ্ছিলে আমি যখন ফোন করলাম, এটাই স্বাভাবিক। এনিওয়ে, বেস্ট অফ লাক ফর দ্য কেস। আর পারলে এখন বাড়ি গিয়ে 2 ঘন্টা ঘুমিয়ে তারপর এসো। আর 2.5 ঘন্টা পরেই তো ম্যাডাম আসবেন। এইটুকুর জন্য বাড়ি গিয়ে আর কি হবে স্যার? ওকে, ওই ঘরে বসে একটু চা খাই বরং। হ্যাঁ, আপনি খাবেন স্যার? দাঁড়ান, আপনার জন্যও নিয়ে আসছি। চা খেতে খেতে হাবিলদার বসন্তকে জিজ্ঞেস করল রানা, আচ্ছা, নতুন যিনি ট্রান্সফার হয়ে এসছেন ওই সিনিয়র এসআই লাবণ্য ম্যাডাম, উনি কেমন রে? এখনো কথা হয়নি ওনার সাথে, তাই জিজ্ঞেস করছি। এবার তো কথা হবে স্যার, জেনে যাবেন। ওর শালা, হাবিলদারেরও কি অ্যাটিটিউড মাইবি। আরে আরে স্যার, ওনাকে দেখেছেন তো? সুন্দরী হলে কি হবে, চেহারার সাথে স্বভাবের মিল নেই একদম, তাই সাবধান স্যার। এই, ভয় পাওয়াচ্ছিস আমাকে বসন্ত? আমিও কিছু কম না। হ্যাঁ, এসআই রানা, আমি রানা। এমন করে বলছেন যেন মহারানা প্রতাপ। এই শোন, হাবিলদার হাবিলদারের মতো থাকবি, বুঝলি? যত সব। ওদিকে হোটেলে দিব্যর অর্থাৎ ডিজের ঘরে গিয়ে বসেছিল সবাই। কিছুক্ষণ কারোর মুখে কোনো কথা বেরোচ্ছিল না। তারপর শ্রীতমা বলল, গাইস, স্যান্ডিকে যে মারলো সে যদি পারিবারিক শত্রুতা থেকেও কাজটা করে, তবে এইভাবে গিটারের স্ট্রিং জড়িয়ে শ্বাসরোধ করে মারলো কেন? আই মিন টু সে, ইনস্ট্রুমেন্টের সাহায্য নিল কেন? সে গানের কেউ নয় তো? হতে পারে আমরা তাকে চিনি। দেখ, যদি গানের কেউ হয়েও থাকে, তবে আমরা তাকে চিনবই এমন কোনো যুক্তি তো আমি দেখতে পাচ্ছি না। দেখ বিনু, শ্রীত আমার কথাটা কিন্তু আমাকে ভাবাচ্ছে। আচ্ছা, যদি তাকে চিনিও তাতে কি হয়েছে? কি তোর কি ভয় পাচ্ছিস নাকি? না, ভয় পাবো কেন? জাস্ট বোঝার চেষ্টা করছি। পুলিশ আছে তা বোঝার জন্য, আর একটু ওয়েট করো, ওরা সব বুঝিয়ে দেবে। কেমন একটা যেন করছে ভেতরটায়। কিছুদিন মানতে পারছি না স্যান্ডের এই মৃত্যুটা, কিছুতেই না। সে তো আমরা কেউই মানতে পারছি না ডিজে। এতদিন পর দেখা হলো সবার সাথে, কোথায় কি রিইউনিয়ন সেলিব্রেট করবো তা না, মার্ডার হয়ে গেল ছেলেটা, তাও এইভাবে। উফ, জাস্ট ভাবতে পারছি না আর। সবাই চুপ করে বসেছিল এরপর বেশ কিছুক্ষণ। এরপর কি হবে সেই চিন্তায় ওরা আচ্ছন্ন হয়েছিল। ভোরের আলো ফুটলে এক এক করে যে যার রুমে চলে গেল। এদিকে ঠিক সকাল 8টায় থানায় এসে ঢুকলেন এসআই লাবণ্য সেন। প্রথমেই ওসির রুমে গেলেন তিনি। ইয়েস স্যার, প্লিজ টেল মি অ্যাবাউট মাই কেস। ওসি সৌমেন লাহিড়ী কেসটা প্রথমে সবিস্তারে বললেন। তারপর লাবণ্যর হাতে একটা ফাইল দিয়ে বললেন, এতে সব ডিটেলস আমি নোট করে রেখে দিয়েছি, ভালো করে দেখে নেবেন। আপনাকে এই কেসে অ্যাসিস্ট করবে এএসআই রানা। সো কাজ শুরু করে দিন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। তা উনি কোথায় যিনি অ্যাসিস্ট করবেন আমাকে? রানা তো সারা রাত ঘুমোয়নি, বোধহয় একটু হাঁটতে বেরিয়েছে। ওকে, নো প্রবলেম। আমি তাহলে ফাইলটা পড়ি স্যার। এদিকে দুপুরে হোটেলের রেস্টুরেন্টে বসে লাঞ্চ করছিল টিউলিপের সবাই। ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ালো এসআই লাবণ্য সেন। পরনে সাদা শার্ট আর ব্লু জিন্স, কপালের কাছে সানগ্লাসটা তুলে রাখা, মাথায় ঢেউ খেলানো বাদামি চুল, আর হাতে একটা মোবাইল।
কিছুক্ষণ শুধু তাকিয়ে রইলেন তিনি ওদের দিকে, তারপর বললেন, টিউলিপ রাইট? ইয়েস। আপনি? আমি এসআই লাবণ্য সেন। সন্দীপ চৌধুরীর মার্ডার কেসের ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট তথ্য চাই, আশা করি আপনাদের সাহায্য পাবো। ইয়েস ম্যাম, ওয়াই নট। এসআই রানা আপনাদের বয়ান নিয়েছেন, আমি সেই প্রশ্নের বাইরেই প্রশ্ন করব, তবে আলাদা আলাদাভাবে। আপনাদেরকে একজন একজন করে ডাকবো, আসবেন, উত্তর দেবেন, চলে যাবেন। ক্লিয়ার? যেন ওরাল এক্সাম দিতে যাচ্ছে। হাউ ফানি। আমি কিন্তু অনেক দূরের কথা স্পষ্ট শুনতে পাই মিস্টার দিব্যজ্যোতি ওরফে ডিজে, কাজে এখানে হাউ ফানি বলে আমায় আমার কাজ শেখাবেন না। ইজ দ্যাট ক্লিয়ার? সরি ম্যাডাম। আপনাদের প্রিয় বন্ধুর মার্ডার হয়েছে, যদি সত্যিই চান খুনি ধরা পড়ুক তবে কোঅপারেট করতেই হবে। আমরা তৈরি ম্যাম, প্লিজ লেটস স্টার্ট। ওকে, দেন আপনার থেকে শুরু করি। আর আপনারা প্লিজ একটু ওই দিকটায় গিয়ে বসুন, খাবারগুলো নিয়ে যান, খেতে থাকুন, কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট আমিও লাঞ্চ করব। কথাটা বলেই বিনোদের বিপরীতে বসলেন এসআই লাবণ্য সেন, আর সবাই 4টে টেবিল দূরে একটা টেবিলের কাছে গিয়ে বসল। লাবণ্য প্রথমে জিজ্ঞেস করলেন, শুনলাম কাল রাতে আপনি বিক্রম মিত্র রুমে ছিলেন, তারপর মাঝরাতে অত হট্টগোল শুনেও কি আপনার ঘুম ভাঙেনি? অদ্ভুত তো। ড্রাঙ্ক ছিলাম ম্যাম, তারপর ভিকি এসে আমাকে অনেকবার ডাকলেও আমি উঠছিলাম না। হঠাৎই কানে এলো বিকি বলছে, বিনু, বিনু ওর বিনু, সর্বনাশ হয়ে গেছে বিনু, স্যান্ডিকে কেউ খুন করেছে। খবরটা শুনেই নেশাটা এক নিমেষে কেটে যায়। তারপর ছুটে যাই স্যান্ডির রুমে। সত্যি যে কি হয়ে গেল, কেন হলো, কিছুই বুঝতে পারছি না। কেন হলো, কে করলো, এসব তো তদন্ত সাপেক্ষ ব্যাপার। সত্যিটা জানতে দেরি হতে পারে, তবে সত্যিটা বেরোবেই। তা আপনি নাকি টিউলিপের সবার উপরে বেশ রেগে আছেন শুনলাম, এত রাগ কেন? রাগ নয় ম্যাম, অভিমান। খুবই ভালো বন্ধু ছিল সবাই, কিন্তু তারপর যে যারটা গুছিয়ে নিয়ে সরে গেল, আমার আর কেউ খোঁজ রাখেনি। তাই একটা সময় একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম আর কি। আর এই উত্তেজনা থেকেই খুন করেছেন সন্দীপকে, কি তাই তো? হোয়াট? আমি স্যান্ডিকে খুন? সন্দীপ আমার খুব ভালো বন্ধু ছিল। ইনফ্যাক্ট টিউলিপে সব থেকে বেশি আমি ওর সাথেই ক্লোজ ছিলাম। আমি নাকি খুন করবো সন্দীপকে? বাহ, এতটাই ক্লোজ ছিলেন যে অভিমানে ওর লাইফটাকেই ক্লোজ করে দিলেন? আপনি ভুল বলছেন ম্যাম, প্লিজ এসব বলবেন না। আর যদি আমার ওর প্রতি রাগ থাকেও, তাও আমি ওকে মারতে যাব কেন? ও তো কাল আমার মনে আশ্বাস দিয়েছিল যে আমার জন্য ওর চেনা জানা প্রোডাকশানে কথা বলবে। সোনার ডিম দেওয়া হাঁসকেই কেউ মেরে দেবে ম্যাম? বন্ধুত্বের বিষয়টা খুব তুচ্ছ না আপনার কাছে? তবে তবে নিজের স্বার্থ যেখানে আছে ভেবে দেখবেন ম্যাম। ওকে, আচ্ছা এই গ্রুপের সবার ব্যাপারে একটু বলুন, এদের নেচার, লাইফস্টাইল এটসেট্রা এটসেট্রা। ডিজে মানে দিব্য একটু কুল মাইন্ডের, তবে রেগে গেলে সাংঘাতিক। শ্রীতমা প্রচণ্ড বদমেজাজি একটা মেয়ে, একটুতেই রেগে যায়, ওর মান ভাঙানো কঠিন। আর ভিকি সবসময় হাসি খুশি একজন জলি পার্সন বলতে পারেন। আর স্যান্ডি একটু চুপচাপ শান্ত প্রকৃতির। আমি তো সেই জন্যই বুঝতে পারছি না যে এমন একজন মানুষের শত্রু কিভাবে থাকতে পারে। আর আপনি নিজে কেমন? আমি একটু নিজেকে নিয়েই ব্যস্ত থাকা মানুষ, তাই হয়তো ওরা আর আমায় পাত্তাই দিল না। বেশ, আপনি এবার আসতে পারেন। আপনাদের লিড মেল সিঙ্গার দিব্যজ্যোতি ওরফে ডিজেকে ডেকে দিন। হ্যাঁ, ডেকে দিচ্ছি ম্যাম। ডিজে এসে বসতেই লাবণ্য বলল, আচ্ছা, আমায় বিনোদ বললেন খুনের সময় আপনারা সবাই রুমে ঘুমোচ্ছিলেন আর উনি বিক্রমের রুমে শুয়ে পড়েছিলেন। এই বিনোদ আর বিক্রম দুজনের বিষয়ে একটু বলুন তো। বিনু এমনিতে খুব শান্ত স্বভাবের, মানে বিনোদ, তবে নিজেকে নিয়ে একটু বেশি ভাবে। আর ও শুধু একার মনে হয় যে ওকে আমরা একটু হেল্প করিনি, অভিমান পুষে রেখেছে। অভিমান নয়, রাগ।
আর সেই রাগেই হতে পারে উনি সন্দীপকে মেরেছেন। কি হতে পারে? কি না না, এটা একেবারেই হতে পারে না ম্যাডাম। সে যতই রাগ করে থাকুক, ও কেন খুন করবে? এটা একেবারে ইম্পসিবল। আর তাছাড়া তাও স্যান্ডিকে। আরে স্যান্ডি আর ও তো একেবারে বেস্ট ফ্রেন্ড ছিল। ওই জন্যই তো সন্দেহটা ওনার দিকেই বেশি যাচ্ছে। বেস্ট ফ্রেন্ড বলেই তো ক্ষোভটা আরো বেশি হবে, তাই না? কিন্তু ম্যাম এত বছরে যে কিছু করলো না, আজ তাকে কাছে পেতে মেরে দেবে, এমন হয় নাকি? ওকে, লেট ইট বি। এবার বিক্রমের বিষয়ে কিছু বলুন। বেকে খুবই জলি একটা ছেলে, সবাইকে মাতিয়ে রাখতে পারে, আর খুব ভালো গানও করে ও। আচ্ছা, তবে আপনাদের অ্যালবামে তো ওনার তেমন কোনো গান নেই বলেই জানি। কোথায় নেই? আছে তো, আমাদের প্রথম আর তৃতীয় অ্যালবামে একটা করে গান আছে ওর। ব্যাস, দুটোই গান? আপনাদের 10টা অ্যালবাম রিলিজ করেছে জানি, অথচ এত ভালো যে গান করে তাকে দিয়ে গাওয়ালেনি না, আর মাত্র দুটো। এতে কি ছিঁড়ে ভেজে? ডিজে কি বলবে বুঝতে না পেরে চুপ করে থাকে। কি হলো, চুপ করে আছেন কেন? আপনার কি ভয় ছিল নাকি উনি এগিয়ে যাবেন? নো ম্যাম, নট লাইক দ্যাট। আসলে আমি আর শ্রী গান গাইতাম, এটা খুব ভালো চলতো আর কি। আর ভিকি গিটারটা দারুণ বাজায়। আমার মনে হয়েছিল ও শুধু গিটারেই কনসেন্ট্রেট করুক, গানটা আমরাই করি, তাতে কাজ ভালো হবে। আচ্ছা, তবে গিটার হাতে তো আপনিও গাইতেন, আপনার কি কনসেন্ট্রেট করতে প্রবলেম হয়েছে? তাহলে ওনার বেলায় এমন ভাবলেন কেন? আর আমি গানের মানুষ না হলেও এটুকু তো জানি যে গিটার বাজিয়ে খুব সুন্দর গান গাওয়া যায়। তাই এইসব ফালতু যুক্তি না দিয়ে বলুন যে আপনি ইচ্ছে করেই ওনাকে আটকে দিয়েছেন। ডিজে মাথা নিচু করে নিল। আচ্ছা, এটার কি কোনো চান্স আছে যে বিক্রম টিউলিপের একজন সদস্যকে সেই রাগেই খুন করবেন? না না, তা কি করে হয় ম্যাম? আপনি আমাদের মধ্যে সন্দেহ কেন করছেন বুঝতে পারছি না আমি। আরে ও আমাদের বন্ধু ছিল, ওকে কেন মারতে যাব আমরা? আপনাকে তো বলিনি, কারণ আপনার মোটিভ পাইনি। তবে এটাও ঠিক, প্রাথমিক সন্দেহের তালিকায় কাউকেই আমরা বাদ রাখতে পারি না। আর তদন্ত তো জাস্ট শুরু হলো, দেখা যাক। আসলে ওপর থেকে একরকম মনে হয়, আর মাটি খুঁড়লে কেঁচো খুঁজতে গিয়ে আবার খেউটে অনেক সময় বেরিয়ে পড়ে কি না। এনিওয়ে, আপাতত এটুকুই। আপনার গার্লফ্রেন্ডকে ডেকে দিন। আই মিন, আপনাদের লিড ফিমেল সিঙ্গার শ্রীতমার কথা বলছি। অবশ্য গার্লফ্রেন্ড শব্দটা বোধহয় ভুল বলিনি, তাই না? আমি ডেকে দিচ্ছি ম্যাম। ডিজে শ্রীতমাকে গিয়ে বলল, মহিলা কিন্তু হেবি খারুস, সাবধানে কথা বলবি। কি কথার কি মনে বার করবে ঠিক নেই। দেখ, আমি জানি আমি কি বলবো, আরও যতই খরুস হোক আমাকে কথার জালে ফাঁসাতে পারবে না। ডোন্ট ওয়ারি। শ্রীতমা লাবণ্যর কাছে গিয়ে চেয়ারটা টেনে বসল। তো আপনি শ্রীতমা ব্যানার্জি, খুব সুন্দর গান করেন শুনেছি। এবার বলুন, সন্দীপের টিউলিপের সবার সাথে ঠিক কেমন সম্পর্ক ছিল? ও খুব সুইট ছিল, ওর ওপর না বেশিক্ষণ রেগে থাকা যেত না, তাই আমরা ওকে খুব ভালোবাসতাম। আর সন্দীপের বেস্ট ফ্রেন্ড ছিল বিনোদ। তবে কেন জানি না বিনোদকে সন্দেহ হচ্ছে আমার। কাল যেভাবে রিয়াক্ট করছিল। কিভাবে রিয়াক্ট করছিল? ও ওর লাইফ নিয়ে একেবারেই খুশি নয় ম্যাম, আর আমাদের সবার ওপর। আসলে টিউলিপ ভেঙে গেলেও আমরা সবাই আজ নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত, অথচ ও মিউজিক স্কুল আর কিছু অর্কেস্ট্রাতে ড্রাম বাজানো ছাড়া আর কিছুই করতে পারেনি। দেখুন, লাইমলাইটে কে না আসতে চায় ম্যাম? আমরা সবাই কম বেশি এসেছি, তবে সেই বিচারে বিনু একেবারেই পেছনে রয়ে গেছে। যদিও এটা ওর মনে হয়, আমি তো মনে করি ও যেটা করছে যথেষ্ট সম্মানের কাজ। নিজের হাতে কত আর্টিস্ট তৈরি করছে, সবারই যোগ্যতা থাকে না। বেশ, বুঝলাম। তাই আপনার মনে হচ্ছে উনি এতটাই ডিপ্রেসড যে নিজের প্রিয় বন্ধুকেও খুন করতে পারেন? আমি জাস্ট আমার সন্দেহটা বললাম ম্যাম। আপনি তদন্ত করলে তো সত্যিটা বেরোবেই। আর বিক্রমকে নিয়ে কিছু বলবেন না? এদিকে বিনোদকে এত সন্দেহ করছেন। ভিকি খুব ভালো গান গায়, দারুণ গিটার বাজায়। এমনি ওর ব্যাপারে সেরকম কিছুই বলার নেই ম্যাম, সব ঠিকই আছে। তার মানে শুধু বিনোদকেই আপনি টার্গেট করছেন। তবে বিক্রম নয় কেন? ওকেও তো আপনারা পিছনে সরিয়ে রেখেছিলেন। এত ভালো গান করতো, তারপরেও গানের সুযোগই দিতেন না। এমনকি উনি গান লিখলেও সেটা আপনারাই গাইতেন। এটা তো অন্যায়, তাই না? এটা ডিজের ডিসিশন। আমি আর ডিজে লিড সিঙ্গার হলেও
ব্যান্ডের শেষ কথা ওই বলতো। এই ডিসিশন নেবার ব্যাপারটায় আমার কোনো অধিকার ছিল না। আমি অনেক গানের ক্ষেত্রে বলেছিলাম বিক্রমকে গাওয়াতে, তবে ও শোনেনি। তবে তো বিক্রমও আপনাদের শত্রু হতে পারে। যদি তাই হয়ও, তবে এই জন্য নিশ্চয়ই ও সন্দীপকে মারবে না। কিন্তু আপনারা সবাই তো একই দলের। প্রতিশোধ নেওয়ার জন্য কে কিভাবে ছক কষে আপনি ভাবতে পারবেন না মিস শ্রীতমা। এনিওয়ে, বিক্রমকে একবার ডেকে দিন তো, আমার লাস্ট সাসপেক্ট। শ্রীতমা গিয়ে বিক্রমকে পাঠিয়ে দিল। বিক্রম এসে বলল, ম্যাডাম, আপনার যা জানার আপনি জিজ্ঞেস করুন, আমি সর্বতভাবে সাহায্য করব। স্যান্ডিকে যে মেরেছে তার কঠোর শাস্তি চাই আমরা। আচ্ছা, তা আপনি এই নিয়ে ভিতরে ভিতরে বেশ উত্তেজিত মনে হচ্ছে, রক্ত গরম হয়ে ফুটছে ভিতরে। তা বলতে পারেন। তা এরপর কি প্ল্যান? নেক্সট টার্গেট কে? হ্যাঁ, কি বলছেন ম্যাম? সরি, ঠিক বুঝলাম না। সবই বুঝতে পারছেন, শুধু না জানার ভান করছেন। টিউলিপ আপনাকে একটা প্ল্যাটফর্ম দিলেও আপনাকে সঠিক মর্যাদা দেয়নি, আর সেই আগেই আপনি হয়তো... কি বলছেন ম্যাম এসব? আপনার হাতে পাওয়ার আছে বলে আপনি যা খুশি তাই বলতে পারেন না? যদি তাই হয় তবে তো বিনোদকে চেস করা উচিত আপনার। ও তো হাইলি সাসপেক্ট। চিন্তা করবেন না, উনি লিস্টে আছেনই। যাদের মোটিভ আছে তারা তো লিস্টে থাকবেই। তার মানে আপনি আপনার মোটিভ খুঁজে পেয়েছেন? দেখুন, আমাদের চাকরিটাই এরকম, একটু 19-20 দেখলেও সেটাকে মোটিভ বলে দিই। গিয়ে আমাকে এটা বলুন, আপনার বিনোদ ছাড়া আর কাকে সন্দেহ হয়? আর কাউকেই নেবেন। আপনি ভালো করে তদন্ত করলেই বুঝতে পারবেন। শুধুই আমাকে... রিল্যাক্স, যদি আপনি কিছু না করে থাকেন তবে তো ভয় কিসের? আর আমরা তো এভাবেই লিস্ট তৈরি করি, আর তারপর যারা নির্দোষ তাদের একে একে লিস্ট থেকে বাদ দিই। ওকে, চলুন, আপনাদের সবাইকে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে আমার। লাবণ্য আর বিক্রম দিব্য জ্যোতিদের টেবিলের দিকে এগিয়ে আসছে দেখে দিব্য সবাইকে বলল, আসছে হাড় জ্বালাতে, না জানি আবার কি বলবে। লাবণ্য আসতেই ওর সামনে চেয়ারটা টেনে এগিয়ে দিল বিনোদ। লাবণ্য হেসে বলল, থ্যাঙ্কস, বাট আর বসবো না। ব্যাস একটা কথা বলবো শুধু আপনাদের। গিটারের স্ট্রিং দিয়ে খুনি সন্দীপের গলাতে ফাঁস দিয়ে শ্বাসরোধ করে মেরে তারপর গোটা শরীরকেও স্ট্রিং দিয়ে বেঁধেই ক্ষান্ত হয়নি। তারপর একটা কাগজও বেঁধে গেছে ডেড বডির হাতে। সেই কাগজে যা লেখা আছে সেটা পড়ে শোনাচ্ছি আপনাদের। অনেক দিনের আমার এই গান চাই তোমাদের শোনাতে, ভালো লাগবেই এটাই আশা, আমায় পারবে না গো ফেরাতে। এই দুটো লাইনের মানেটা তো খুব সুন্দর, কিন্তু এই লেখাটা মৃতদেহের হাতে বাঁধা ছিল কেন বলতে পারে? কি বলতে চেয়েছেন খুনি? লাবণ্য খেয়াল করলো দিব্য জ্যোতি আর শ্রীতমা যেন স্তব্ধ হয়ে গিয়েছিল লাইনগুলো শুনে। লাবণ্য ওদের দুজনকে উদ্দেশ্য করে বলল, কেমন যেন ভয় পেলেন আপনারা মনে হচ্ছে। কেন বলুন তো? লাইনগুলোতে ভয় পাওয়ার মতো কিছু আছে নাকি মিস্টার দিব্যজ্যোতি, মিস শ্রীতমা? যেন মনে হচ্ছে আপনারা জানেন শব্দগুলো, তাই না? প্রথম শুনছেন বলে তো মনে হচ্ছে না। দুজনেই চুপ করে রইল। লাবণ্য আবার বলল, আমার যা মনে হচ্ছে এটা কোনো গানের লাইন, আর এর সাথে নিশ্চয়ই কিছু ক্লু দিতে চেয়েছে খুনি। আপনাদের কি মতামত এই বিষয়ে? কি মনে হয়, যে খুন করেছে সে কি গীতিকার কিংবা সিঙ্গার? সে গান করে কিংবা এটা কি তার লেখা গান? ম্যাম, আমরা কিছুই জানি না এই ব্যাপারে। শ্রীতমা, আপনিও কি তাই বলবেন? ইয়েস ম্যাম, কোনো আইডিয়া নেই আমার। তবে আপনারা ঘাবড়ে গেলেন কেন? আসলে গানের লাইন তো, তাই কেমন একটা লাগলো আর কি, যেহেতু গান করি। অলরাইট, তবে এই লেখাটাকে আমরা একটা বড় ক্লু হিসেবেই নিয়েছি। খুনি কিছু বলতে চেয়েছে। আচ্ছা, এই হাতের লেখাটা আপনারা চেনেন? না না ম্যাডাম, চিনি না। ওকে, আমরা খতিয়ে দেখে নেব। আচ্ছা, সন্দীপের কি কোনো অ্যাফেয়ার ছিল? যতদূর জানি কোনো অ্যাফেয়ার ছিল না ম্যাম, তবে এই 10 বছরে সবার জীবনেই পরিবর্তন এসেছে, তাই জোর দিয়ে বলা মুশকিল। ওকে, থ্যাঙ্কস টু অল অফ ইউ ফর কোঅপারেশন। আজ আসি, প্রয়োজন হলে কল করবো আপনাদের। অ্যান্ড ডোন্ট ওয়ারি, তদন্ত জোর কদমে চলছে। খুনি যেখানেই থাক ঠিক ধরা পড়বে। বাই। লাবণ্য চলে যেতেই সবাই চেয়ারে বসে পড়ল আবার। আর কিছুক্ষণ সবাই চুপ। তারপর ডিজে বলল, ওই লেখাটা শ্রী, কিছু মনে পড়ছে? যেটা ভাবছি তা তো সম্ভব নয় দিব্য। তাহলে? আর যদি ও হয়?
বিক্রম ওদের কথা শুনতে পেয়ে বলল, তোরা কি বলছিস বলতো? কিছু তো মাথায় ঢুকছে না ভাই। আর যদিও হয় বলতে, কার কথা বলছিস? ওই ওটা কে? না না, কিছু না, কিছু না। এই, আমি রুমে যাচ্ছি রে। শ্রীতমা চলে গেলে বিনোদ সবাইকে বলে উঠল, এই ডিজে, কেসটা কি হলো বলতো? শ্রী এভাবে রুমে চলে গেল কেন? দাদা আমি দেখছি। ডিজে চলে গেলে বিনোদ বিক্রমকে বলল, এই ভিকি, আমার কিন্তু মনে হচ্ছে ইটস হাইলি ফিশি। ডিজে আর শ্রী, ওই লেখাটা শুনেই কেমন যেন বদলে গেল না? আচ্ছা, ওই লেখাটায় কি এমন রহস্য থাকতে পারে বলতো? আর যদি গানের লাইনই হয়, আমি তো এরম গান আগে শুনিনি। তুই শুনেছিস? না বিনু, আমিও বুঝতে পারছি না লেখাটার মানে কি। ওদিকে শ্রীতমা রুমে গিয়ে কিছুক্ষণ চুপ করে বসেছিল। তারপর কি যেন খুঁজতে লাগলো, তবে পেল না। তখনই দরজায় কড়া নাড়ল কেউ। শ্রীতমা দরজা খুলে দেখল ডিজে দাঁড়িয়ে। ভিতরে আয়। কি হলো বলতো ব্যাপারটা? কি লিখলো লাইনগুলো? ওই গানটা তো তুই আর আমি ছাড়া কারোর জানার কথাও নয়। তবে আমারও মাথায় আসছে না দিব্য, উল্টা পাল্টা খেয়াল আসছে, কেমন যেন গায়ে কাটা দিয়ে উঠছে মাঝে মাঝে। না না শ্রী, এসব ভাবিস না। আমাদেরকে এটাই ধরে নিতে হবে যে নিশ্চয়ই ওই গানটা আরো কেউ জানে, যেটা আমি বা তুই এতদিন জানতাম না। না দিব্য, এটা হতেই পারে না। কিছু অন্য রহস্য আছে। আমার মনটা কেমন যেন কু ডাকছে জানিস। মনে হচ্ছে যেন আবার কিছু একটা হতে চলেছে। ওহো, এত ভাবিস না, হয়তো তোর মনের ভুল ভাবনা এসব। আচ্ছা শোন, এখন পারলে একটু ঘুমিয়ে নে। সারা রাত তো ঘুমাসনি। ইনফ্যাক্ট আমারও ঘুম হয়নি, আমিও ঘুমাবো। বিকালে দেখা হচ্ছে, ওকে? শ্রী প্লিজ ইয়ার, কাম অন। স্যান্ডির মৃত্যুটা যেভাবে হলো, আর চেয়ার করতে পারছি না রে দিব্য। ভালো লাগছে না কিছু আমার। ওকে, তুই এখন যা, পরে কথা হবে। ডিজে চলে গেল। শ্রী রহস্যের প্রশ্নে ঘিরে রইল। এদিকে এসআই লাবণ্য সেন থানায় গিয়ে ইন্সপেক্টর রানার খোঁজ করলেন প্রথমে। ইয়েস ম্যাডাম, আমাকে ডেকেছেন? ইয়েস রানা, আপনি সন্দীপের মা বাবা আসলেই ওনাদের সাথে দেখা করবেন। আর এই টিউলিপ ব্যান্ডের পুরো ডিটেলস চাই আমার। এরা আগে যখন গান করতো তখন কোথাও কোনো ঝামেলা হয়েছিল কিনা, এদের নিজেদের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, এক কথায় আই ওয়ান্ট অল ইনফরমেশন অ্যাবাউট টিউলিপ ফ্রম পাস্ট টু প্রেজেন্ট ডেজ। আন্ডারস্ট্যান্ড? ইয়েস ম্যাডাম, হয়ে যাবে। পোস্টমর্টেম রিপোর্ট বোধহয় কাল সকালে পেয়ে যাব। আপনার যদি তার আগে দরকার হয় আমি রাতেই তাহলে ফরেন্সিকে ফোন করে নেব। কি মনে হচ্ছে ম্যাডাম, টিউলিপের মধ্যে কি কেউ এই খুনটা করেছে? নয় আপনি ওদের ডিটেলস চাইছেন কেন এভাবে? মানে খুনটা তো সন্দীপের কোনো শত্রুও করতে পারে, তাই না? মানে এমন কেউ যার সাথে হয়তো টিউলিপের কারোর কোনো কানেকশান নেই। তবে আপনি টিউলিপে জোর দিচ্ছেন, অবশ্য সে দিতেই পারেন। নিশ্চয়ই আপনি কিছু একটা ফিল করেছেন কথা বলে। যাই হোক, আমি এখনও অবধি সন্দীপে যতটুকু খবর পেয়েছি আপনাকে জানাই। মুম্বাইয়ে বেশ নাম করা লোকেদের সাথে ওর ওঠা বসা ছিল। বহু ভালো ভালো মিউজিক কোম্পানির অ্যালবামেও কিবোর্ড বাজিয়েছে। মালটা ভালো ইনকামও করতো ম্যাডাম। বলতে গেলে অল্প সময়ের মধ্যেই খুব দ্রুত উত্থান হয়েছে ওর মুম্বাইয়ের সঙ্গীত জগতে। দ্রুত ওঠার রাস্তাটা কিন্তু খুব একটা তুলসী পাতা দিয়ে ধোয়া হয় না বলেই জানি। ফলে এই রাস্তায় অনেককেই শত্রু বানিয়ে থাকতে পারে সন্দীপ। আর এদের কারোর সাথেও ওর ঝামেলা থাকতেই পারে। ভালো করে খতিয়ে দেখুন রানা। আর আমি সব রকমই ভেবে রাখছি। তবে ওই একটা কথাই ভাবাচ্ছে বারবার। এত বছর পর টিউলিপের সকলের মধ্যে দেখা হলো, ওরা অ্যাওয়ার্ডও পেল, আর তারপরেই মার্ডার। এনিওয়ে, কাজগুলো করুন। ওদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো অবশ্যই দেখবেন। কোনো জায়গায় আটকালে আমাকে অবশ্যই বলবেন। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। বিকেলে চা আর স্ন্যাক্স খেতে খেতে বিক্রম সবাইকে বলল, না জানি এখানে কতদিন থাকতে হবে, কাল রিপোর্ট আসলেও তো ছুটি নেই। তবে সন্দীপের কাজ তো নিশ্চয়ই এখানে হবে না, মুম্বাই হবে। তাহলেই বা কি ভেবেছিস আমরা ছুটি পেয়ে যাব? পুলিশ ছাড়বে? ওর কাজে ওর মা বাবা আত্মীয় স্বজন থাকবে।
আমরা না থাকলেই বাকি। এখন চুপ করেই দুর্গাপুরেই বসে থাকতে হবে, কোথাও নড়তেও পারবো না আমরা, দেখিনিস? তা কেন হবে? দিস ইজ সো আনফেয়ার। আমরা আমাদের কাজকর্ম ছেড়ে এখানে বেশি দিন থাকবো কি করে? খুব দরকার পড়লে কলকাতা থেকে চলে আসবো, কি আছে? সেই, তুই কলকাতায় থাকিস তাই তোর পক্ষে এটা বলা সহজ। তবে আমরা মুম্বাই থেকে তো আর যখন তখন ডাকলেই দুর্গাপুর যাওয়া আসা করতে পারবো না। হ্যাঁ তাই তো, কি বলছি আমি এসব। তবে আমার পক্ষেও আসাটা অত ইজি হবে না, খুব বাজেভাবে ফেসে গেছি আমরা। অ্যাওয়ার্ডটা পেয়ে যেন সব যন্ত্রণা ভুলে গেছিলাম, পুরনো রাগ অভিমান ভুলে তোদের সাথে আগের মতো থাকতে ইচ্ছা করছিল। স্যান্ডির মার্ডারটা হয়ে সব শেষ করে দিল। ওকে তো আমরা হারালামই, সাথে বাজে ঝামেলায় ফেসে গেলাম। আরে ওই এসআই লাবণ্য সেন আমাদেরকে যেভাবে টার্গেট করেছে না, ওর থেকে নিস্তার নেই। মেয়েরাও যে এতটা খারুশ হয় এ আমি জানতাম না। সেই। সবাই হঠাৎ খেয়াল করলো শ্রীতমা একদম চুপ করে বসে আছে। ডিজে ওর হাতটা ধরে বলল, কি হয়েছে শ্রী, তুই কি এখনো ওসব ভাবছিস? কেন? ভাবনাগুলো কি স্বাভাবিক নয়? একবার জাস্ট ভেবে দেখ, যদি সত্যি যেটা ভাবছি তা হয় তবে এর ফল কি হতে পারে? ডিজে আর কিছুই বলল না। বিক্রম আর বিনোদ অবাক হয়ে শ্রীতমার দিকে চেয়ে রইল। আসলে ওই লেখাটার বিষয়ে ওরা কিছুই জানতো না, জানতো শুধুই ডিজে আর শ্রীতমা। রাতে ডিনার করে এসে শ্রীতমার খুব গরম লাগছিল আর সারাদিন চিন্তার ভারে খুব ক্লান্ত বোধও করছিল সে। তাই ভাবলো স্নান করে একটু ফ্রেশ হবে। বাথরুমে গিয়ে শাওয়ারটা খুলে যেই দাঁড়িয়েছে, হঠাৎই ওর মনে হলো বাথরুমের দরজায় কেউ যেন ধাক্কা দিল। যেহেতু একাই ছিল ওই রুমে, তাই একটু আশ্চর্য হলো। তারপর আবার ব্যাপারটা মনের ভুল ভেবে স্নান করতে লাগলো। তবে আবার দরজাটা নড়ে উঠতেই ভয় পেল সে। কে কে কেউ কি ঘরে এসেছে? ওর মনে হলো কাঁচের দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। একটা স্পষ্ট ছায়া পড়ছে সেই দরজায়। ভয়ে চিৎকার করে বলে উঠল সে, কে কে আছো বাইরে? কে বলো, সাড়া দাও। কে দাঁড়িয়ে আছো? বলছো না কেন? দেখো আমি কিন্তু ভয় পাই না। তারপরেই বাইরে থাকা ছায়াটা আস্তে আস্তে সরে গেল। আর তারপরেই হঠাৎই বাথরুমের লাইটটা অফ হয়ে গেল। অথচ রুমে লাইট জ্বলছিল, অর্থাৎ বাইরে যে কেউ দাঁড়িয়েছিল এটা নিশ্চিত। আর সেই ব্যক্তি লাইটটা অফ করেছে। প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে উঠল শ্রীতমা। তারপরেই লাইটটা জ্বলে উঠতেই ও আবারও দেখলো দরজার বাইরে সেই ছায়া। এবার সাহস করে টাওয়ালটা জড়িয়ে বাইরে বেরিয়ে এলো সে। তবে বাইরে কোথাও কেউ ছিল না। মনের ভুল ছিল না সত্যি, এটা ভাবতে ভাবতেই ওর চোখ গেল আয়নার দিকে। সেখানে রক্ত দিয়ে লেখা, অনেক দিনের আমার এই গান চাই যে তোমাদের শোনাতে, ভালো লাগবেই এটাই আশা, পারবে না গো ফেরাতে। চোখটা বন্ধ করে চিৎকার করে উঠল শ্রীতমা। আর তারপরেই দরজার বাইরে নক করলো কেউ। তাড়াতাড়ি গাউনটা পরে ভয়ে ভয়ে দরজা খুলল সে। দেখতে পেল হোটেল ম্যানেজার দাঁড়িয়ে। মনে হলো তিনি ছুটে এসেছেন। ম্যাম ম্যাম এনি প্রবলেম? অনেকবার মনে হলো চিৎকার করেছেন আপনি। না না কিছু না, আরশোলা, নাথিং এলস, প্লিজ এক্সকিউজ মি। দরজাটা বন্ধ করে দিল শ্রীতমা। তারপর ভাবলো ডিজেকে ফোন করে ডাকবে। আবার কি ভেবে ফোন না করে ডিজের রুমে গিয়ে নক করলো সে। ডিজে অত রাতে ওকে দেখে আশ্চর্য হলো। এত রাতে? কি হয়েছে শ্রী? আয় ভিতরে আয়। ভিতরে গিয়েই ডিজেকে জড়িয়ে ধরলো শ্রীতমা। আজ তোর ঘরে থাকবো দিব্য, প্লিজ। আচ্ছা সে নয়, ঠিক আছে, তবে কি হয়েছে বলবি? আমার কিন্তু খুব ভয় লাগছে।
ভয়েরই তো ব্যাপার দিব্য, ও ফিরে এসেছে। কে? কি বলছিস তুই? কার কথা বলছিস? ও একটু আগে আমার রুমে এসেছিল, আমি স্নান করছিলাম তখন। সব ঘটনা বলল ডিজেকে শ্রীতমা। সব শুনে ডিজে বলল, কিন্তু এটা কি করে সম্ভব? ও তো... আমি তো আগেই সন্দেহ করেছিলাম দিব্য, তুই পাত্তাই দিসনি আমার কথায়। এবার দেখ, আরে ওই গানটাই তো যথেষ্ট এটা বোঝার জন্য যে এটার কেউ নয় ও। প্রথমে আমিও সন্দেহ করেছিলাম বিনুকে, তবে ওই গানের লেখাটা শোনার পর থেকেই আমার মনে ঢুকে গিয়েছিল যেটা ওরই কাজ। আর একটু আগে যা হলো... কিন্তু সে তুই যেটা বলছিস সেটা আমি কি করে মেনে নিই যখন নাকি... দিব্য, আমি শুধু এটুকুই জানি, আমরা সবাই ওর টার্গেট। দেখে নিস, তুই দেখে নিস, ও ও আবার... ঠিক তখনই বাইরে হট্টগোল শোনা গেল। ডিজে দরজা খুলে দেখলো সবাই সিঁড়ির দিকে দৌড়াচ্ছে। একজনকে জিজ্ঞেস করে জানা গেল সেকেন্ড ফ্লোরে কোনো এক রুমে কিছু গন্ডগোল হয়েছে। নিচে নেমে ওরা দেখলো সবাই বিনোদের রুমের দিকে ছুটে যাচ্ছে। হাত পা কাঁপছিল শ্রীতমার। ওকে জোর করেই সেই রুমের দিকে নিয়ে গেল ডিজে। তারপর বিনোদের রুমে ঢুকেই পা থেকে যেন জমি সরে গেল ডিজে আর শ্রীতমার। যদিও আন্দাজ ওরা করছিলই, তবে বিনোদকে যেভাবে ওরা দেখলো শিহরণটা সেখানেই। ঠিক সন্দীপের মতোই বিনোদেরও গলায়, হাতে, পায়ে গিটারের স্ট্রিং জড়ানো রয়েছে, অর্থাৎ সেই এক প্যাটার্নেই খুন। শ্রীতমার যেন বমি উঠে এলো, ছুটে গেল বাথরুমে। তারপর চিৎকার করে কাঁদতে লাগলো। ডিজে ছুটে গিয়ে ওকে ধরল। কি করছিস? পাগল হয়েছিস? এরকম করলে তো সবার সন্দেহ হবে। আমরা আমাদের বন্ধুর জন্য খাটতেও পারবো না দিব্য। আবার টিউলিপের একজনকে হারালাম আমরা। বুঝতে পারছিস না কেন? বুঝতে পারছিস না কেন হচ্ছে এটা? আমি কিছুই চাই না শ্রী, শুধু এইটুকু জানি আমাদের স্বাভাবিক থাকতে হবে। কিছুক্ষণ পরেই এএসআই রানা আর এসআই লাবণ্য সেন এলেন। টিউলিপের সবাই ওখানেই ছিল। লাশটার কাছে গিয়ে ভালো করে দেখতে লাগলো লাবণ্য। তারপর হাতের আঙুলের মাছ থেকে একটা চিরকুট বের করে সে পড়তে শুরু করলো। তারপর ডিজেকে ইঙ্গিত করে বলল, আবার একটা গানের লাইন, দেখুন তো চিনতে পারেন কিনা। গান গাইবো এটাই ছিল কখনো আমার স্বপ্ন, আজ পূরণ হলো সেটা, সবটা তোমাদের জন্য। বাহ, কি সুন্দর লেখাটা, আর হাতের লেখাটাও বেশ। আর মনে হচ্ছে আগের চিরকুটের লেখাটা আর এটা একই মানুষের। তবে আমি থানায় গিয়ে মিলিয়ে দেখে নিচ্ছি সেটা। এ তো সিরিয়াল কিলিংয়ের কেস মনে হচ্ছে, সেম প্যাটার্নে মার্ডার আর ক্লু ছেড়ে যাওয়া। তবে এই চিরকুটটার রহস্য কি? শ্রীতমা থরথর করে কাঁপতে লাগলো। ডিজে ওর হাত চেপে ধরল। শ্রীতমা হাত ছাড়িয়ে ছুটে চলে গেল। ডিজে ওর পিছনে দৌড়ালো। লাবণ্য আশ্চর্য হয়ে বিক্রমকে জিজ্ঞেস করলো, কি হলো? ওনারা এভাবে ছুটে গেলেন যে? আসলে পরপর দুই বন্ধুকে এভাবে হারানো, এটা মেনে নেওয়া আমাদের পক্ষে খুবই বেদনাদায়ক। বুঝতে পারছি। তবে মিস্ত্রি তোমাকে দেখে যেন মনে হলো উনি খুব ভয় পেয়েছেন। বিক্রম ব্যাপারটা ঢাকার চেষ্টা করলো। সে বলল, আসলে ম্যাডাম যা নৃশংসভাবে খুনটা হয়েছে তাতে ভয় তো লাগবেই। তবে একটু বেশি ভয় পেয়েছেন মনে হয়। এনিওয়ে, আমি আবারও জিজ্ঞেস করছি, হাতের লেখাটা সত্যিই চেনেন না? ভালো করে দেখুন তো আরেকবার। বিক্রম ভালো করে দেখে বলল, না ম্যাম, সত্যি চিনি না, তবে দেখে যা মনে হচ্ছে এটা একটা গানের লাইন। সে তো যে কেউ বলে দেবে। এনিওয়ে, আপনারা কি এখন সবাই যে যার রুমে ছিলেন? সবারটা বলতে পারবো না ম্যাম, তবে আমি আমার রুমে বসে আমার চ্যানেলের জন্য গান রেকর্ড করছিলাম। ওকে, ফরেন্সিক টিম আসছে, বডিটা পাঠানো হোক। আপনাদের সাথে প্রয়োজন হলে কাল কথা বলবো, এখন আসতে পারেন। ওকে ম্যাম, তবে একটু দেখুন প্লিজ, যেভাবে দুদিনই টিউলিপের দুজন খুন হলো। এটাই তো ভাবাচ্ছে মিস্টার বিক্রম। মেবি আপনারা সবাই এখন টার্গেট। আগে বুঝতে পারলে প্রোটেকশন দিতে পারতাম, হয়তো এই মার্ডারটা আটকানো যেত। এনিওয়ে, এই হোটেলে করা নিরাপত্তার ব্যবস্থা করছি আমি, আর আপনারা তিনজনেই একটু চোখ কান খোলা রেখে চলবেন। কোথাও কিছু সন্দেহজনক মনে হলেই জাস্ট কল মি। ওকে ম্যাম।
বিক্রম নিজের রুমে চলে গেল। শ্রীতমা ডিজের রুমে বসেছিল। ডিজে শ্রীতমার 2 হাত ধরে বলল, প্লিজ এত ভয় পাস না। দেখ শ্রী, আমি এখনো বলবো তুই যেটা ভাবছিস সেটা একেবারে অযৌক্তিক। কোনটা অযৌক্তিক দিব্য? টিউলিপের 2 জন খুন হলো, সেম প্যাটার্ন, সেম ক্লু। আর ওই গানটা, ওটা তো শুধুই আমি আর তুই জানি, আর যার লেখা সে জানে। তবে আমার মাথা কেমন যেন গুলিয়ে যাচ্ছে শ্রী। তুই জেনে রাখ দিব্য, এরপরও নেক্সট টার্গেট কিন্তু আমরাই। না না, ওভাবে মরতে চাই না আমি, চাই না আমি মরবো না ওভাবে। প্লিজ কিছু কর দিব্য, প্লিজ। এদিকে গাড়িতে যেতে যেতে এএসআই রানা এসআই লাবণ্যকে বলল, হ্যাঁ ম্যাডাম, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতাম আপনাকে, সেই বলতেই আপনাকে তখন ফোন করেছিলাম। তবে তারই মধ্যে সব তাই। আর হ্যাঁ বলো, কি ইনফরমেশন? টিউলিপের একজন মেম্বার কিন্তু মিসিং। আমরা খোঁজ নিয়ে দেখেছি, ওদের সব অ্যালবামে মেয়েটার নাম আছে, রাধিকা। গিটার বাজাতো, গানও করতো। তবে টিউলিপের অ্যালবামগুলোতে সংখ্যায় খুব কম গানই আছে ওর, কিন্তু অনেক খোঁজেও রাধিকার কোনো পার্সোনাল ডিটেলস বের করতে পারিনি। মিস্টেরিয়াস। আমি কাল ওদের চেস করবো। এই টিউলিপ ব্যান্ডটা উপর থেকে একরকম, ভিতরে না জানি কত নোংরা ইতিহাস আছে এদের। আর ওই জন্যই তো এভাবে সিরিয়াল ওয়াইজ খুন হচ্ছে, তাও এত নৃশংসভাবে, এতটা যন্ত্রণাদায়ক মৃত্যু। নিশ্চয়ই সেরকম মারাত্মক কিছুই করেছিল এরা। আমি শুধু ভাবছি না জানি নেক্সট টার্গেট কে। আপনি শিওর ম্যাম আবার একজন খুন হবেই? ডেফিনেটলি, তবে হয়তো একটু সময় আছে। সব রকমভাবে প্রোটেকশন নিতে হবে, বুঝলে? যেভাবেই হোক নেক্সট খুনটা কিন্তু আটকাতেই হবে। শ্রীতমা ডিজের রুমে শুয়েছিল। ডিজে একটা চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছিল। এমন সময় হঠাৎই শ্রীতমার চিৎকার শুনে ধরফড়ে উঠল ডিজে। তারপর চোখটা ভালো করে মুছে দেখল শ্রীতমা খুব হাঁফাচ্ছে। আরে শ্রী, কি হয়েছে? এত হাঁপাচ্ছিস কেন? তুই 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 চিৎকার করলি কেন? আসলে আসলে এত গভীরে ঘুমাচ্ছিলাম যে। কি হয়েছে বলবি? আবার গলাটা কেউ যেন টিপে ধরলো, আর ঘুমটা ভাঙতে ছেড়ে দিল। সত্যি বলছি দিব্য, বিশ্বাস কর, ও আছে এখানে। আমাদের মেরে দেবে, ও মেরে দেবে। কি যাতা বলছিস শ্রী? নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছিস। কেউ গলা টেপেনি তোর। আসলে এতটাই ভয় পেয়েছিস যে আর ভেবেই নিয়েছিস যে ও ফিরে এসেছে, তাই? না না দিব্য, না না, সত্যি আমাকে ও মারতে এসেছিল। এখনো গলায় ওর স্পর্শের অনুভূতিটা আছে, বিশ্বাস কর। শ্রীতমার কথাটা শেষ হতেই হঠাৎই টিউলিপেরই একটা গানের সুর বেজে উঠল ডিজের ফোনে। ভয়ে কেঁপে উঠল ডিজে আর শ্রীতমা দুজনেই। একে অপরকে জড়িয়ে ধরল ওরা। কি এই মিউজিকটা নিচে নিচে কি করে অন হলো? এবার তো আমারও খুব ভয় লাগছে শ্রী। তাহলে কি সত্যি ও আছেই ঘরে? কি হবে আমাদের এবার? ঘরের লাইটটা অফ হয়ে গেল। দুজনেই ভয়ে চোখটা বন্ধ করে নিল। তারপর একটা নারীর অট্টহাসিতে ভরে উঠল সারা ঘর। তারপর সেই নারীর কণ্ঠ শোনা গেল। কি ভেবেছিলি তোরা বেঁচে যাবি? বাপ কখনো বাপকেও ছাড়ে না। দুটোকে তো মেরেছি, এবার তোদের পালা। দেখ এবার আমি তোদের কি অবস্থা করি, দেখ।
ডিজে আর শ্রীতমা ভয়ে কেঁপেই চলেছিল আর দেখার চেষ্টা করছিল সেই নারীকে। তবে অত অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। সেই নারী এবার সেই গানের লাইনগুলো বলতে লাগলো। অনেক দিনের আমার গান চাই যে তোমাদের শোনাতে, ভালো লাগবে এটাই আশা, পারবে না গো ফেরাতে, পারবে না গো ফেরাতে, পারবে না গো ফেরাতে। এরপর হাসতে হাসতে সেই নারী বিদায় নিল। কেমন একটা আধারে মিশে গেল বলে মনে হলো যেন। সারা ঘর আবার নিস্তব্ধ। তারপরেই ঘরের লাইটটা জ্বলে উঠল। এ কি শুনলাম দিব্য? এ কি হচ্ছে আমাদের সাথে? তার মানে সত্যিও আছে আমাদের চারপাশেই। আমি আর এসব নিতে পারছি না। কি করে বাঁচবো আমরা এবার? কি করে? কিছু তো একটা উপায় নিশ্চয়ই থাকবে। আমার এখনো মনে হচ্ছে এগুলো নির্ঘাত কোনো কারসাজি। আর একান্তই প্রেতাতেই যদি হয় তবুও ফাইট ব্যাক করবো আমরা। দরকার হলে তান্ত্রিকের সাহায্য নেব। ওর ভূতকেও তাড়িয়ে ছাড়বো আমি। পরের দিন লাঞ্চ সেরে ডিজে রুমেই বসেছিল বিক্রম, শ্রীতমা আর ডিজে। বিক্রম ওদের সব কথা শুনে বলে উঠল, কি বলছিস তোরা? ও কি করে আসবে? ও তো সুইসাইড করে কবেই। তবে তার জন্য তোরা দায়ী ছিলি সেটা অবশ্য ঠিক। তাই হয়তো রাতটা তোদের। দেখ দেখ, আমি এসব বিশ্বাস করি না। তবে আমাদের বিশ্বাস অবিশ্বাসে কি এসে যায় বলতো? হতেই পারে ও বদলা নিতে এসেছে। বাহ, কত সহজে কথাগুলো বলছিস ভিকি। আসলে তোকে তো কিছু করবে না, জানিসই, কারণ তুই একমাত্র সাপোর্টে ছিলি। ব্যাস, এবার মজা দেখ বসে বসে। আর কি বলছিস কি এসব তোরা? তোদের মার্ডার হতে থাকবে আর আমি মজা দেখবো? এতটাই কি খারাপ আমি? তুই খারাপ ভালোর প্রশ্ন নয় এটা ভিকি। আমাদের টিউলিপের বন্ধুরা এই একের পর এক খুন হলেও তোর খারাপ লাগতে পারে, কিন্তু তুই যে ভয় পাচ্ছিস না সেটার কারণটা বোঝাই যাচ্ছে। কারণ ও তোর লাভার ছিল। কাজে তোকে তো মারবে না। তোরা আমাকে ভুল বুঝছিস। দেখ, সে তোরা যাই বল না কেন, যদি সত্যিও আত্মা হয়ে ফিরে এসে থাকে তবে আমাকে ও ছাড়বে না। কারণ আমিও তো ওকে বাঁচাতে পারিনি সেদিন। ডিজে আর শ্রীতমা কিছু বলল না। ঘরের মধ্যে একটা থমথমে নীরবতা নেমে আসে। বিকেলে হোটেলের রুমের বারান্দায় বসে কফি খাচ্ছিল ডিজে আর শ্রীতমা। তখনই তাদের রুমে কেউ নক করে। শ্রীতমা ডিজের হাতটা চেপে ধরে। ডিজে শ্রীতমার দুটো গালে হাত দিয়ে বলে, ডোন্ট ওয়ারি শ্রী, আমি দেখছি তো, মনে হয় রুম সার্ভিস। দাঁড়া। দরজাটা খুলতেই যেন মুডটাই অফ হয়ে গেল ডিজে। কারণ দরজার বাইরে দাঁড়িয়ে এসআই লাবণ্য সেন আর এএসআই রানা। রুমে ঢুকতেই রানা বলল, একটু কফি হবে নাকি ডিজে স্যার? লাবণ্য আর রানার জন্য কফি অর্ডার করে দিল ডিজে। কফির কাপে চুমুক দিতে দিতে লাবণ্য জিজ্ঞেস করল, আচ্ছা রাধিকাকে? ভয়ে যেন কেঁপে উঠল ডিজে আর শ্রীতমা আবার। তা বুঝতে পেরে রানা বলল, আপনারা যেন ভয় পেলেন মনে হলো নামটা শুনে। কে ইনি? একটু বিস্তারিত বলবেন প্লিজ। কিন্তু ওকে টেনে আনার মানে কি? ও তো অনেক আগেই সুইসাইড করেছিল, তাই তো? তা আপনারা তো সবই জানেন। একটু ভালো করে ব্যাপারটা বুঝিয়ে বলুন না আমাদের। কিন্তু ম্যাম, এত বছর পর ওর প্রসঙ্গ তোলার মানে কি? কোথায় স্যান্ডি আর বিনুকে যে মেরেছে তার খোঁজ করবেন, তা না করে কবেকার কোন কথা টেনে আনছেন? আপনারা শুধু সেটুকুই বলুন যতটা ম্যাডাম জানতে চাইছেন। আপনাদের সাহস কি করে হয় ম্যাডামকে পাল্টা প্রশ্ন করছেন? আর আপনাদের কে বললো যে সন্দীপ আর বিনোদের খুনে তদন্ত আমরা করছি না? রানা, ওভাবে বলো না। ওনাদের মনেও নানা প্রশ্ন থাকতেই পারে।
আসলে এটা তো পরিষ্কার যে খুনি টিউলিপের সবাইকেই টার্গেট করেছে। এক্ষেত্রে আমার সর্বপ্রথম কাজই হলো আপনাদের সব মেম্বারদের ডিটেলস জানা। সেই চেষ্টাই করছি আর কি। বাই দ্য ওয়ে, আপনারা তো রাধিকার কথা একবারও জানাননি, হয়তো প্রয়োজন মনে করেননি। ইটস ওকে, বাট আমি যেই জানলাম মনে হলো সবটা ভালো করে জানা দরকার। এবার বলুন তো, উনি সুইসাইড করেছিলেন কেন? ডিজে আর শ্রীতমা দুজনেই চুপ করে রইল। চুপ করে থাকবেন না, সত্যিটা বলুন। আপনারা তো ওনাকে বিশেষ সুযোগ সুবিধা কিছুই দেননি, উনি এত ভালো গান করা সত্ত্বেও। আর তাই জন্যই কি উনি ফ্রাস্ট্রেটেড হয়ে? দেখুন, ও যে আমাদের ব্যান্ডের কারণে সুইসাইড করেছিল তার কি কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? অনেক কারণেই তো করতে পারে, তাই না? হ্যাঁ, তা করতেই পারে, তবে মোটিভ পেলাম তাই বললাম আর কি। তা রাধিকার সাথে কেমন সম্পর্ক ছিল আপনাদের? ভালোই ছিল, ঠিক যেমন বাকি টিউলিপের সদস্যদের সাথে। এটা একেবারে ভুল বললেন আপনি। আসলে তো ওকে শুধুই ব্যবহার করেছিলেন আপনারা। যেই কাজ হয়ে গেছে আপনি সরিয়ে দিলেন। এ কি বলছেন আপনি ম্যাম? এমন কিছুই আমরা করিনি। চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, দেখুন, নিজের মুখে সবটা বলুন, নয়তো যদি আমরা প্রমাণ সহ ধরতে পারি তখন কিন্তু আপনাদের কপালে দুঃখ আছে, এই বলে দিলাম। ও ব্যক্তিগত কোনো কারণে সুইসাইড করেছিল, টিউলিপের সাথে এর কোনো কানেকশনই নেই। আসল ঘটনাটা কিন্তু ঠিক জেনেই নেব আমরা শ্রোতামা, তাই ভালো হয় যদি আপনারাই। ওফ, এনাফ ইজ এনাফ। প্লিজ আমাদের একটু একা ছেড়ে দিন। আমাদের প্লিজ এভাবে মেন্টাল টর্চার করবেন না, দোহাই আপনাকে। আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু না, জানি না। যদি প্রমাণ করতে পারেন আমরা অপরাধী তখন অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসবেন, কিন্তু এখন আপনারা এইভাবে অযথা অতীতকে টেনে এনে আমাদেরকে হ্যারাস করতে পারেন না। আর মাইন্ড ইট, এভাবে চললে নেক্সট কথা আমাদের উকিল বলবে আপনাদের সাথে, আমরা নই। পুলিশের উপর এত রাগ কেন আপনাদের? মনে রাখবেন, আপনাদের দুইজন বন্ধু মার্ডার হয়ে গেছে, আর এই মুহূর্তে আপনাদের সেফটি কিন্তু আমাদেরই হাতে, আপনার উকিলের হাতে নয়। তাই আমাদের যতটা সাহায্য করবেন আপনাদেরকে কে টার্গেট করছে সেটা জানাও সহজ হবে, আর সেটা হলে আমাদের পক্ষে আপনাদের লাইফ গার্ড দেওয়াও সহজ হবে। এনিওয়ে, বেশ, তবে আর একটু সময় দিলাম আপনাদের, তার মধ্যে ভেবে নিন, তারপর সব ঘটনা আপনাদের মুখেই শুনবো। ওকে, চলুন রানা, যাওয়া যাক। লাবণ্য আর রানা চলে যেতেই শ্রীতমা চিৎকার করে বলে উঠল, দেখলি তো দিব্য, দেখলি তো, আমি তোকে বলেইছিলাম ও ফিরে এসেছে। ও আমাদের তিলে তিলে শেষ করতে চায়। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি আমি। ওই জন্যই তো আগে স্যান্ডি আর বিনুকে মেরে দিল। আমাদেরও এইভাবেই জ্বালিয়ে মারবে, দেখে দিস। ওহো, এই কান্নাকাটি একটু বন্ধ কর প্লিজ। আমি ভাবছি তো কি করা যায়, কিন্তু প্রশ্ন একটাই, ও ফিরল কি করে? কাম অন ইয়ার, এটা ভেবে এখন কি লাভ? বরং এটা ভাব, ওর হাত থেকে কিভাবে বাঁচবো আমরা। থানায় গিয়ে রানা লাবণ্যকে বলল, ম্যাডাম, দেখলেন তো কিভাবে নিজেদের দোষগুলো ঢাকছে এরা? আপনি বললেন না কেন আসল ঘটনাটা? আমি চাই ওরা নিজেদের মুখে সবটা বলুক। ম্যাডাম, এই কেপিসি কোম্পানির চেয়ারম্যান যে ঠিক বলছেন তার কি গ্যারান্টি? কোনো গ্যারান্টি নেই, তবে ওর ভুল বলেই বা কী লাভ। এনিওয়ে, বিনোদের পুরো ব্যাকগ্রাউন্ড চেক করুন, ও কি কি কীর্তি করেছে এটা জানা দরকার। সন্দীপের তো তেমন কিছুই খারাপ পাইনি ম্যাডাম, মনে হয় না এই বিনোদেরও পাবো কিছু। রানা, আপনার কাজ তদন্ত করা, আপনাকে শুধু যেটা বললাম সেটা করুন। আচ্ছা, হোটেলে কড়া সিকিউরিটি দিয়েছেন তো? ইয়েস ম্যাডাম, সিভিল ড্রেসে 12 জন ঘিরে আছে ওই হোটেল। মনে হয় না খুনি অত সহজে ঢুকতে পারবে। ওরকম মনে হয়, খুনি কখন কিভাবে আসবে জাস্ট ধরতে পারবেন না। আচ্ছা, নেক্সট টার্গেট কি হতে পারে বলে আপনার মনে হয়? আমার তো মনে হয় ডিজে বা শ্রীতমা। বিক্রম নয় কেন? এই ভিকিটাকে আমার সন্দেহ হচ্ছে ম্যাডাম। ওকে যখন আজ ফোন করে রাধিকার কথা জিজ্ঞেস করলাম, একবারে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল ডিজে আর শ্রীতমাকে। মানে হতে পারে ও সত্যিই বলছে, তবে আমার যেন মনে হলো ডিজের আর শাস্তি পেলেও খুশি হবে।
আমার ওকে সুবিধার লাগছে না। মনে হলো ও আরও অনেক কিছুই জানে, তবে বলছে না। শুনুন, এই বিক্রমের উপরে কিন্তু কড়া নজর রাখুন, আর আপনি ওর ঘরটা একবার সার্চ করুন। হাই চান্স আছে ওখান থেকে কিছু পাওয়ার। ম্যাডাম, খুনটা কি তবে বিক্রম করতে পারে? সেটা এখনই বলা ঠিক হবে না, আগে দেখুন সবটা। ওকে ম্যাডাম, কাল সকালে ওর রুমে যাচ্ছি। এক সেকেন্ড, ওর রুম কিন্তু সার্চ করবেন ওর অ্যাবসেন্সে। ইয়েস ম্যাডাম, আমি সে ব্যবস্থা করে নেব, আপনি ভাববেন না। ওকে, ফাইন। পরের দিন সকালে বিক্রমকে রিসেপশন থেকে ফোন করে নিচে ডাকা হলো। ফোনটা রানাই করতে বলেছিল রিসেপশনিস্টকে। বিক্রম নিচে আসতেই রানা তাড়াতাড়ি ওর রুমে গিয়ে সার্চ করতে লাগলো। অনেক খুঁজে ওর ব্যাগ থেকে একটা ছবি পাওয়া গেল। তারপরই রানার চোখ পড়ল সোফার সামনের টেবিলের দিকে। সেখানে একটা প্যাকেট রাখা ছিল। প্যাকেটটা খুলতেই ওর মুখে যেন এক শান্তির হাসি ফুটে উঠল। মনে মনে বলল, এবার শুধু ম্যাডামকে এগুলো দেওয়ার অপেক্ষা, ব্যাস। তারপর শেষ দান হয়েই খেলবেন। খুনি আমাদের হাতের দরগড়ায় জাস্ট। এবার তাড়াতাড়ি কেটে পড়ি, নয়তো ভিকি দেখে নিলে। তাড়াতাড়ি রুমের চাবি বন্ধ করেই চলে যাচ্ছিল। তবে লিফটের কাছাকাছি যেতেই বিক্রমের মুখোমুখি হয়ে গেল রানা। আরে স্যার, আপনি? আপনাকেই দরকার ছিল, অ্যাকচুয়ালি আপনাদের তিনজনকেই। তো ডেকে নিতেন একসাথে। এখানে কোথায় ঘুরছেন? না, আসলে আপনার রুম বন্ধ থেকে ফোন করতেই যাচ্ছিলাম। ওনাদেরও ডেকে নিতাম, তবে একটা এমার্জেন্সি কেস এসে গেছে, তাই যেতে হচ্ছে। ওকে স্যার, বাই, হ্যাভ আ গুড ডে। বিক্রমের সন্দেহ হয়। ও তাড়াতাড়ি রুমে গিয়ে চারপাশটা ভালো করে দেখে। ব্যাগ জিনিস ঠিকভাবেই রাখা ছিল, তবে চেয়ারে ওই প্যাকেটটা ছিল না। ও তাড়াতাড়ি কাকে যেন ফোন করে বলে, পুলিশ মনে হচ্ছে ধরে নিয়েছে আমাকে। কি করবে এবার? যা করা তাড়াতাড়ি করতে হবে আজই। সারাদিন রুমেই বসেছিল ডিজে আর শ্রীতমা। রাতের ঘটনাটার পর থেকে শ্রীতমার আর নিজের রুমে যাবার সাহস হয়নি। এমনকি ওরা ব্রেকফাস্ট, লাঞ্চও রুম সার্ভিসেই নিয়েছে। বিকেলে বিক্রম ওদের রুমে আসে। কি হয়েছে তোদের? সারাদিন রুমেই বসে আছিস? হ্যাঁ, এমনকি আমার সাথে কমিউনিকেট করছিস না? ভিকি, তুই আমাদের মানসিক অবস্থাটা বুঝতে পারছিস না। আসলে আমাদের সাথে যা হয়েছে, যদি তোর সাথেও হতো তাহলে তবে তুই বুঝতে পারতিস। আচ্ছা, কি হয়েছে বলবি প্লিজ? যদি বলি রাধিকা কাল রাতে এখানে এসেছিল, মানবি তুই? হোয়াট? যত সব। জানতাম তুই এইভাবেই উড়িয়ে দিবি। তাহলে বল, তোকে বলে কি লাভ? একদম তাই। তুই যা, এখন আমরা আমাদেরটা বুঝে নেব। ঠিক তখনই দরজায় কেউ বেল বাজালো। দাঁড়া, আমি দেখছি। 3 কাপ কফি এনে রাখলো বিক্রম। আসলে আমি ভাবলাম একটু কফি খাই একসঙ্গে। তোরা তো এমনিতেই আলাদা হয়ে গিয়েছিস। বেদবে ওই সালা ইন্সপেক্টর রানা এসেছিল, নাকি আমাদের কি দরকার আছে বলছিল। ওরা রাধিকার কথাটা জানার পর থেকেই আরও জ্বালাতন শুরু করেছে। রাধিকা তো কবেই ছবি হয়ে গেছে। ওকে টেনে কি লাভ বলতো? যদি রাধিকার মার্ডারও হয়ে থাকে, সেটাই দুটো মার্ডার কেসের সঙ্গে তো আর রিলেটেড নয়, তাই না? ডিজে আর শ্রীতমার সারা শরীর ভয়ে ঘামতে লাগলো। তোরা তো ঘামছিস কেন? চল কফিটা খেয়ে নি, ঠান্ডা হয়ে যাবে। আর ওই খরচগুলো কখন চলে আসে ঠিক নেই না, মানে তো বলা যায় না। বিক্রমের কথাগুলো একেবারেই ভালো লাগছিল না ডিজে আর শ্রীতমার। কিছু বলতেই যাচ্ছিল ডিজে, হঠাৎই ঘরের লাইটটা অফ হয়ে গেল। শ্রীতমা কাঁপা কাঁপা গলায় বলে উঠল, এ কি, লাইট অফ হলো কেন? তাই তো, বাইরে তো লাইট জ্বলছে। দাঁড়া, আমি মেন সুইচটা চেক করছি। মেইন সুইচ চেক করতে যাবে, ঠিক তখনই আবার সেই গানের মিউজিকটা বেজে উঠল। এই ভিকি, শুনতে পাচ্ছিস গানটা? না, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। কি বলছিস কি? কারোর মোবাইলেই তো বাজছেই। তোর মোবাইলে না তো ভিকি? কি বলছিস তুই? প্রথমত কোনো গানই বাজছে না, আর মোবাইল তো পকেটে আছি। আর আমাদের দুজনের মোবাইল চার্জ হচ্ছে, সুইচ অফ। তবে কোথায় বাজছে গানটা? শ্রীতমা ডিজেকে জোরে ধরে রেখেছিল। আমাকে ছাড়িস না প্লিজ, কোথাও যাস না দেব। আরে আমি আছি, ডোন্ট ওয়ারি। কিন্তু আমাকে দেখতে তো দে একবার, কোথায় হচ্ছে গানটা। তখনই রুমের লাইটটা জ্বলে উঠল হঠাৎ, আর গানটাও বন্ধ হয়ে গেল। আরে নিশ্চয়ই পাওয়ার কাট হয়েছিল।
তবে বাইরের লাইট তো ছিল, শুধু আমাদের ঘরের লাইটটা কেন অফ হবে? আর ওই গানটাকে চালিয়েছিল, কার মোবাইলে বাজছিল? দেখ, আমার মনে হয় তোরা কিন্তু খুব বেশি চিন্তা করছিস ওকে নিয়ে, আর তার থেকে হ্যালুসিনেশন হচ্ছে তোদের। আচ্ছা ঠিক আছে, সেরকম হলে আমি দেখছি খোঁজ করে আশেপাশে কোনো ভালো তান্ত্রিক আছে কিনা। হ্যাঁ, তুই সেটাই দেখ বড়। এখন একমাত্র তান্ত্রিক ওই রাধিকার আত্মার হাত থেকে আমাদেরকে বাঁচাতে পারে। বেকি বেকি প্লিজ বাঁচা আমাদেরকে ভাই, প্লিজ। এইভাবে বলছিস কেন? আমি দেখছি তো। পরের দিন সকালে তিনজনে ব্রেকফাস্ট করছিল একসাথে ডিজের রুমে। বিক্রম হঠাৎই একটা লিফলেট হাতে দিয়ে বলল, এটা দেখ। ডিজে আর শ্রীতমা দুজনে লিফলেটটা হাতে নিয়ে চমকে গেল। একটা গানের অনুষ্ঠানের প্রমোশনাল লিফলেট, সেই সাথে লেখা আছে, এই অনুষ্ঠানে আমিও আসছি, আই অ্যাম ব্যাক। আর ছোট্ট করে একটা বাঁশির ছবি দেওয়া, আর পাশে ওদের টিউলিপ ব্যান্ডের লোগো, টিউলিপ ফুল। আর শিল্পীর স্বাক্ষর হিসেবে অটোগ্রাফের কায়দায় বড় করে লেখা আছে আর টি। ডিজে আর শ্রীতমার যেন কথা আটকে গিয়েছিল। ডিজে ঢোক গিলে বলল, এটা এটা কোথায় পেলি তুই? আমি হোটেলের পার্কটাতে একটু মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম, তখনই পেলাম। আরে যে দিচ্ছিল ওকে ধরবি তো? আরে লিফলেটটা দলা পাকি আমার দিকে ছুঁড়ে মেরে সাইকেল করে পাশ দিয়ে চলে যায় লোকটা। মুখটাও দেখতে পাইনি, হুড়ি পড়া ছিল। আমার কি মনে হতো, দলা পাকানো লিফলেটটা মাটি থেকে তুলে যখন পড়ে দেখলাম তখনই লোকটা উধাও। কি মনে হয় তোদের? এটা কি? দেখ, আমাদের লোগোটা তো আছে, আবার বাঁশির সাইন, এছাড়া আরটি লেখা, আর ফর রাধিকা, টি ফর টিউলিপ। আমি শিওর এটা ওই। কিন্তু এটা কি করে সম্ভব ভিকি? ওর বডি আমরা জ্বলতে দেখেছি। রাধিকা একদিন বলেছিল আমাকে যে ও আরটি নামে গান গাইতে চায়, তবে আমারও মাথায় ঢুকছে না শ্রী যে হাউ ইজ ইট ইভেন পসিবল। চল গিয়ে দেখেই আসি, সব কনফিউশন দূর হয়ে যাবে। প্রোগ্রামটা কলকাতায় হচ্ছে বিকি, কলকাতা যাব আমরা। পাগল হয়েছিস? ওই এসআই লাবণ্য সেন যদি একবার জানতে পারে, আর রক্ষে নেই আমাদের। আরে এখান থেকে টেনশন করার থেকে তো এটাই বেটার না? আর এটাও তো হতে পারে অন্য কেউ। চল না, দেখি কনফার্ম হওয়া যাক। আমি যাব, দিব্য না গেলে না যাক। বেশ, তাহলে আমরা কাল বিকেলে আমার গাড়িতেই যাব। পরের দিন দুপুরে লাঞ্চের পর বেরিয়ে পড়ল ওরা কলকাতার উদ্দেশ্যে। বিকেলে ঠিক সময়ে পৌঁছে গেল সেই হলে। রবীন্দ্রসঙ্গীত দিয়ে প্রোগ্রাম শুরু হলো, তারপর শুরু হলো আধুনিক গান, আর তারপরেই স্টেজে অ্যানাউন্সমেন্ট হলো, এখন আপনাদের সামনে আসছেন বিদেশের মাটিতে নাম করা এক বিখ্যাত কণ্ঠশিল্পী মিস রাধিকা ওরফে আরটি। লেটস ওয়েলকাম অন দ্য স্টেজ আরটি। ডিজে আর শ্রীতমা একে অপরের হাত শক্ত করে ধরে নিল। স্টেজে এসে দাঁড়ালো এক চেনা মুখ। কি দেখছি ভিকি? এ তো না না, নিশ্চয়ই চোখের ভুল হচ্ছে, নিশ্চয়ই চোখের ভুল হচ্ছে। সত্যি বিশ্বাস করতে পারছি না, কি করে হয়? এরপর গানের প্রথম লাইন শুরু হতেই কেঁপে উঠল শ্রীতমা আর ডিজে। অনেক দিনে আমার চাই যে তোমার। গানটা কিছুটা হতেই যেন সেন্সলেস হয়ে যাচ্ছিল শ্রীতমা। ডিজে ওকে তাড়াতাড়ি হলের বাইরে নিয়ে গেল, তারপর চোখে মুখে জল দিল। শ্রীতমা চোখ খুলে তখনও যেন জ্ঞানে নেই। বিক্রম ছুটে এলো দেখতে। আরে স্ত্রীর কি হলো আবার? শ্রীতমা এবার যেন জ্ঞানে এলো। এই গানটা ভিকি শুধুই যে চেহারায় মিল দেখে নাম শুনে এরকম করছি তা নয়। যদি ধরেও নি পৃথিবীতে দুটো মানুষ একরকম দেখতে হতে পারে, কিন্তু এই গানটা তো শুধুই রাধিকার গান। ও আমাকে আর দিব্যকেই শুধু শুনিয়েছিল।
এ গান পৃথিবীর আর কেউ কি করে জানবে? তোরা ঠিক বলছিস? অফকোর্স ইয়ার, রাধিকা যেদিন গানটা লিখেছিল সেদিনই সেই সময়তেই শোনালো, আর দুর্ভাগ্যক্রমে সেদিন রাধেও সুইসাইড করলো। গানটা আর কারো শোনাই হয়নি। তবে আমার মাথাটা যেন গলিয়ে যাচ্ছে। প্রথমে রাধিকার আত্মা আমাদের ভয় দেখাচ্ছিল, আর এখন রাধিকার রূপে এটা কাকে দেখছি আমরা? আচ্ছা, মেয়েটার প্রোগ্রাম শেষে মেয়েটাকে ধরছি, তারা এখন তো ভেতরে চল। না 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 না, আমি ভিতরে যাব না, আর ভিতরে যাব না। আমার শরীর খারাপ লাগছে গানটা শুনে। ভিকি, দিব্য, তুইও প্লিজ আমায় ছেড়ে কোথাও যাস না এখন, কোথাও না। ডিজে আর শ্রীতমা ওখানেই বসে রইল। ভিকি ভেতরে গেল খবর নিতে। কিছুক্ষণ পর ভিকি ডিজেদের এসে বলল, অনেক চেষ্টা করলাম, তবে মেয়েটাকে ধরতে পারলাম না। তো আগেই চলে গিয়েছিল। তবে তোরা চিন্তা করিস না, প্রোগ্রামের উদ্যোক্তাদের থেকে নাম্বার নিয়েছি, কিছু একটা তো জানা যাবেই। দুর্গাপুর হোটেলে ফেরার পর রুমে গিয়ে পাগলের মতো করতে লাগলো শ্রীতমা। কি হচ্ছে দিব্য? কি হচ্ছে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না, সব কেমন যেন। আচ্ছা ভিকি তো দেখছে ব্যাপারটা, প্লিজ এত ভাবিস না। ভিকি, ভিকি, ও তো যেন মজা লুটছে আমাদের এই অবস্থা দেখে। তা যা বলেছিস, তবে ভিকিকে বিশ্বাস করা ছাড়া আর উপায় কি? ও তো বলেছে তান্ত্রিকের খোঁজও করবে। দেখা যাক। কিচ্ছু করবে না ও আমাদের জন্য, দেখে নিস, কিচ্ছু করবে না ও আমাদের জন্য। পরের দিন লাবণ্য সেন এসে বিক্রমকে জিজ্ঞেস করলেন, আচ্ছা কাল আপনারা কলকাতায় গিয়েছিলেন কেন? আপনাদের তো বারণ করেছিলাম বাইরে যেতে। দরকার ছিল ম্যাম। কি এমন দরকার যে পুলিশের অর্ডার না মেনে চলে গেলেন? কি ওই মেয়েটা? কেউ না ম্যাম, এমনি জাস্ট। জেনে আমরা ঠিকই নেব, তবে আপনার মুখে শুনলেই ভালো হতো এই আর কি। আপনাদের ওপর কিন্তু আমাদের কড়া নজর আছে, এটা মনে রাখবেন। এদিকে ডিজে আর শ্রীতমা টেনশনে সারাদিন না খেয়ে রুমেই বসে রইল। রাতে ঘুমোতেই যাচ্ছিল, এমন সময় ওদের দরজায় নক করে কেউ। এত রাতে কে নক করছে দিব্য? আমি দেখছি, রিল্যাক্স। দরজা খুলে দেখলো বিক্রম দাঁড়িয়ে। আরে ভিকি, তুই এখন কি হয়েছে? তোরা এখনই আমার সাথে চল। এখন এই এত রাতে কোথায় যাব? প্রশ্ন করিস না ডিজে, ব্যাস চল। শ্রীতমাকেও নিয়ে আয়। কিন্তু এখন এই গভীর রাতে কোথায় নিয়ে যাচ্ছিস সেটা তো বল। তান্ত্রিক যে এই সময় তার কাজ করে ডিজে। তুই খোঁজ পেয়েছিস? এত তাড়াতাড়ি কিভাবে পেলি? বড্ড প্রশ্ন করছিস ভাই, যাবি কি? আর কিছু না বলে ডিজে আর শ্রীতমা বিক্রমের সাথে এক অজানা যাত্রার সঙ্গী হয়ে বেরিয়ে পড়ল। লিফটে করে হোটেলের 7th ফ্লোরে নিয়ে গেল ওদের বিক্রম। ডিজে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো আবার, আমরা তো হোটেলের টপ ফ্লোরে চলে এলাম, এখানে কোন তান্ত্রিক আছে? আমি এই হোটেলেই একজন স্টাফের কাছ থেকে ওনার খোঁজ পাই, আর তারপর ওনাকে ফোন করে সব কথা বলতেই উনি আমাকে বললেন ঠিক রাত 12টার সময় এই হোটেলেরই টপ ফ্লোরে 405 নম্বর রুমে চলে আসতে। আর কোনো প্রশ্ন আছে তোদের? ডিজে আর শ্রীতমা আর কিছু বলল না। সেই রুমের দরজা খোলাই ছিল, তবে ভেতরটা অন্ধকার। না না, আমি এই অন্ধকার ঘরে যাব না। চল না, কোনো ভয় নেই। আরে তান্ত্রিকরা তো এভাবেই থাকে। আস্তে আস্তে 3 জনেই প্রবেশ করলো সেই রুমে। তারপর দরজাটা বন্ধ করে দিল বিক্রম। ডিজে একটু যেন ভয় পেয়ে বলে উঠল, দরজাটা বন্ধ করলি কেন? দরজা খোলা রাখবো এই রাতে? পাগল হয়েছিস? ঘরে শুধুই মোমবাতি জ্বলছিল, কাউকে দেখা যাচ্ছিল না। কাউকে তো দেখছি না ভিকি, আমার কিন্তু খুব ভয় লাগছে। কথাটা বলতেই এক বিকট হাসি শোনা গেল। ভয়ে কেঁপে উঠল শ্রীতমা আর ডিজে। কি শুনলাম ভিকি? আমি তো কিছুই শুনলাম না। যাই হোক, এখন চুপ কর। ওই দেখ সামনে কে দাঁড়িয়ে আছে। সামনে তাকিয়ে চমকে উঠল ডিজে আর শ্রীতমা। হুবহু রাধিকার মতো দেখতে এক নারী দাঁড়িয়ে আছে। তারপর সে বলতে লাগলো সেই চেনা লাইন, অনেক দিনের আমার গান
আমাদের। মেয়েটা হাসতে লাগলো আবার, তারপর বলল, আমাকে চিনতে পারছিস না তোরা? আরে আরে আমি তো তোদের রাধিকা রে। সারা গায়ে যেন শিহরণ বয়ে গেল ডিজে আর শ্রীতমার। ডিজে তোতলাতে লাগলো। কি বলছিস? কি হ্যাঁ হ্যাঁ কি বলছিস? তুই তো সেই কবে আমাদের সামনে তুই। হ্যাঁ, তোরা আমাকে মেরে দিয়েছিলি, ভেবেছিলি আমাকে মেরে শান্তিতে জীবন কাটাবি। অতটা সহজ নয় রে, কাউকে ছাড়বো না আমি। দুটোকে মেরেছি, এবার তোদের পালা। এবার তোদেরকে তোরপিয়ে মারবো আমি। সেইভাবেই সবটা প্ল্যান করেছি। প্ল্যান করেছিস মানে? এমনিতেই আমাদেরকে ভয় পাইয়ে চলেছিস, কখনো আত্মার রূপে, কখনো মানুষ হয়ে। আর কত তোর পাবি? হ্যাঁ, এর থেকে ভালো তো আমাদের একবারে মেরে দে, আমাদের শান্তি পেয়ে যাই। অতটা সোজা নাকি? একটা উজ্জ্বল প্রতিভাকে তোরা উঠতে দিসনি, নিজেদেরটা শুধুমাত্র গুছিয়ে নিয়ে ব্যবহার করেছিস আমাকে, রাধিকাকে। আজকে আমি সবটার হিসেব নেব। তোর কথার মানেটা বুঝলাম না। তখনই ঘরের লাইটটা জ্বালিয়ে দিল বিক্রম। ডিজে আর শ্রীতমা এবার আরো স্পষ্ট দেখল সেই নারীর মুখ। ভয়ে চিৎকার করে উঠল শ্রীতমা। আরে এত ভয় কি আছে? আমি তো ফিরে এসেছি। আই এম ব্যাক শ্রী, আই এম ব্যাক। এবার তো দিবি চান্স আমার লিড সিঙ্গার হবায়। কিরে, দিবি তো? হ্যাঁ, তোকে তো আমরা নিজের হাতে মেরেছিলাম। তুই কি করে বেঁচে থাকতে পারিস? হ্যাঁ, না 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 না, এটা হতে পারে না। ইটস ইম্পসিবল। কে বলেছে আমি বেঁচে আছি? কেন এত ভয় পাওয়াচ্ছিস? সত্যিটা বল আমাদের, কি করে বেঁচে ফিরে এলি? রাধিকা তো ফিরে আসেনি, ফিরে এসেছে তোদের মৃত্যুর কারণ। রাধিকার মৃত্যুর প্রতিশোধ নিতে আমি এসেছি, রাধিকার যমজ বোন দীপিকা। ডিজে আর শ্রীতমা একে অপরকে দেখতে লাগলো। তারপর দীপিকা বলল, আচ্ছা, আমি সবটা বুঝিয়ে বলছি তোমাদের। তবে এই গানটা তুমি কেমন করে জানলে? এটা তো শুধু আমি আর দিব্য জানতাম। তাহলে ও কি তোমাকেও শুনিয়েছিল? গুড কোশ্চেন। না, আমার আর সেই সৌভাগ্য হয়নি। আরে ওইভাবে দেখছো কি? একটু অপেক্ষা করো, আমি সব বুঝিয়ে বলছি তোমাদের। আমাদের এইভাবে এই ঘরে নিয়ে আসা মানে কি? হ্যাঁ, কি প্ল্যান তোমাদের? ওহো, সব বলছি। ওয়েট প্লিজ। তখনই শ্রীতমাকে পিছন থেকে গিটারের তার দিয়ে টেনে ধরল বিক্রম। শ্রীতমা চিৎকার করে উঠল। ডিজে তা দেখে বলল, ভিকি, কি করছিস তুই? এটা ছেড়ে দাও। কে? তার মানে তোরা দুজনে মিলেই সবটা করেছিস, তাই তো? এখনো এটা বুঝতে পারলি না? এবার গিটারের স্ট্রিংটা শ্রীতমার গলায় প্যাঁচাতে লাগলো বিক্রম। তারপর অন্তিম ফাঁস মারতে যাবে, ডিজে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। তবে বিক্রম ওকে এক লাথি মেরে নিচে ফেলে দিল। চিৎকার করে বলে উঠল ডিজে, প্লিজ ভিকি, ওকে ছেড়ে দে, প্লিজ। না, ওকে ছেড়ে দে প্লিজ। সেদিন আমিও তোদের বলেছিলাম রাধিকাকে ছেড়ে দিতে। তোরা শুনেছিলিস? বন্ধুত্বের নামে ঠকিয়েছিলিস ওকে, আর আমাকেও। মনে পড়ে সেই রাত? ডিজে আর শ্রীতমা দুজনেই চুপ করে রইল। তারপর দীপিকা বলে উঠল, একটা মার্ডারকে সুইসাইডের নাম দিয়ে তোমরা বেঁচে যাবে ভেবেছো?
বাঁচতে চেয়েছিল আমার রাধিকা। তোরা তোরা ওরা একটাও কথা শুনিসনি? শুনেছিলি ওর আর্তচিৎকার? হ্যাঁ, নিজেরা নিজেরা বাঁচবার জন্য ওকে। এটা তুই জানলি কি করে? বাকি সেদিন ফোনটা কাটিনি রাধিকা, বলে আমি হয়তো এটাই ভাবতাম সুইসাইড করেছে। এদিকে শ্রীতমার গলাটা জোরে গিটারের স্ট্রিং দিয়ে বাঁধতে লাগলো বিক্রম। ছেড়ে দে, ছেড়ে দে, আমার লাগছে ভিকি, লাগছে ভিকি, মরে যাবো আমি। ছেড়ে দে, ছেড়ে দে। মরে যা, তোদের মতো পাপীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আরো জোরে শ্রীতমার গলায় স্ট্রিং দিয়ে ফাঁস দিতেই ডিজে আবার উঠে বাঁচানোর চেষ্টা করলো, তবে আবারও বিক্রম ওকে ঘুষি মেরে মাটিতে ফেলে দিল। বিক্রম জোরে স্ট্রিংটা দিয়ে গলা চিপতে লাগলো শ্রীতমার। শ্রীতমা আর চিৎকারও করতে পারছিল না, দম বন্ধ হয়ে আসছিল ওর। এমন সময় ঘরের দরজা ভেঙে সেখানে উপস্থিত হলো রানা আর লাবণ্য সেন। আপনাদের খেলা এখানেই শেষ মিস্টার বিক্রম, ছেড়ে দিন ওনাকে। কাম অন, ছাড়ুন। ম্যাম, প্লিজ আমাকে আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে দিন, তারপর আমরা রাজি আপনাদের সাথে যেতে। বাহ, কি আবদার! ছেড়ে দিন ওনাকে। বিক্রম, ছাড়ুন, নয় গুলি চালাতে বাধ্য হব। শ্রীতমাকে ছেড়ে দিল বিক্রম। শ্রীতমার চোখ মুখ লাল হয়ে গিয়েছিল, কাশতে লাগলো। ডিজে গিয়ে ওকে সামলাতে লাগলো। আহা, কি প্রেম! তা আপনারাও ধোয়া তুলসী পাতা নন, সেটা আমরা জানি। এবার আসল ঘটনাটা কি বলবেন মিস্টার বিক্রম? আপনাকে প্রথম থেকেই আমরা সাসপেক্ট লিস্টে রেখেছিলাম। আপনার বন্ধু বিনোদও ছিল, তবে উনি মডেল হওয়ার পর পুরো ফোকাসটাই আপনার উপর ছিল। আপনার রুম সার্চ করে এই ছবিটা পেয়েছি আমরা। আপনাদের পুরনো অ্যালবাম থেকে রাধিকার ছবিটা এর সাথে ম্যাচ করে গেছে। আর এর থেকেও বড় এলিমেন্ট যেটা পেয়েছি সেটা হলো এই গিটারের স্ট্রিংটা। সেদিন রিসেপশন থেকে ফোন করায় তাড়াহুড়োয় আপনি এটা আপনার ঘরের চেয়ারেই রেখে চলে গিয়েছিলেন, লুকোনোর সময় পাননি। ওয়েল, এটা আপনার ব্যাড লাক, আর আমাদের একটু ফেভার হলো আর কি। এনিওয়ে, আমরা শুধু এটাই বুঝতে চেষ্টা করছিলাম যে নেক্সট টার্গেট কী হবে। তবে ডিজে আর শ্রীতমা, আপনাদের উপর আমরা কড়া নজর রেখেছিলাম। সে আপনারা যাই দোষ করে থাকুন না কেন, আপনাদের প্রোটেকশন দেওয়া অবশ্যই আমাদের কর্তব্য। আপনারা কলকাতা কেন গিয়েছিলেন তাও আমরা জানি। এবার বলুন মিস দীপিকা, কী করে সাজালেন সবটা? আমরা এটুকু তো বুঝিয়েছিলাম যে বিক্রম তার প্রেমিকার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে, তবে এই টুইস্টটা কিন্তু আমাদেরও বেশ চমকে দিয়েছে। তা শুরু করুন এবার, কে আগে বলবেন? ওকে, লেডিস ফার্স্ট। না, বরং বিক্রম আপনিই বলুন সবটা, কারণ টিউলিপ হত্যা রহস্য প্ল্যানটা যখন আপনার ব্রেন চাইল্ড, তখন আপনার থেকেই আসল ঘটনাটা শোনা যাক। বিক্রম বলতে শুরু করলো। টিউলিপ যখন জনপ্রিয়তার শিখরে ছিল, আমরা টিউলিপ নিয়ে অনেক স্বপ্ন দেখতাম। তবে এর বাইরেও যে আমাদের কেরিয়ার হতে পারে সেটা তখনও ভেবে উঠতে পারিনি কেউই। ভাবনাটা সেদিন এলো যেদিন আমাদের শেষে কেবিসি কোম্পানির কর্ণধার রণদীপ মালহোত্রা আমাদের একটা অফার দিলেন। আপনাদের গান আমার বহুত ভালো লেগেছে। আমি ভাবছি কি যদি আপনাদের লিড সিঙ্গার ডিজে আর শ্রীতমাকে নিয়ে একটা করে হিন্দি গানের সোলো অ্যালবাম করা যায়, আর বাকিরা তাতে মিউজিক দিবেন। আপনাদের কম্পোজিশনেই কাজটা হবে, আমরা শুধু প্রডিউস করব। মুম্বাইয়ে রিলিজ হবে অ্যালবাম। এছাড়া ইউটিউব আর বলিউডের সব বড় মিউজিক চ্যানেলগুলোতেই আপনাদের সেই গান শোনা যাবে। কি রাজি আপনারা? এই অফারটা পেয়ে আমাদের সবারই মাথা ঘুরে যায়, স্পেশালি ডিজে আর স্ত্রীর। বড় হতে কে না চায়, আর এভাবে সুযোগ এলে কোনো পাগলই ছাড়বে না। আমরাও এক কথায় রাজি হয়ে যাই। তবে ওই শয়তানটার মনে কি ছিল তা কি আর আমরা বুঝেছিলাম? আমাদের সবারই নাম্বার নিয়েছিল। সেই রাতেই যখন সবাই নতুন স্বপ্ন নিয়ে ঘোরের মধ্যে ছিলাম, ঠিক তখনই রাধিকাকে ফোন করে মালহোত্রা। একটা বাজে প্রস্তাব দেয়। রাধিকা এক কথায় না করে দেয়। अरे आप तो बुरा मन गए मैडम। ये सोचिए, এতে আপনার বন্ধুদের যেমন ভালো হবে আপনারও তো হবে।
আমি শুনেছি আপনি খুব সুন্দর গান করেন, তবে আপনার ফ্রেন্ডরাই আপনাকে সুযোগ দেয় না। আমি দিচ্ছি আপনাকে সেই সুযোগ। আপনার আর আপনার লাভার ভিকির একটি ডুয়েট অ্যালবাম করব আমি। আরে এবার তো রাজি হয়ে যান। আরে একটা রাতের তো ব্যাপার। এর জন্য নিজেদের ক্যারিয়ারটা বরবাদ করবেন ম্যাডাম? গানের জন্য নিজেকে বিক্রি করতে পারবো না আমি। যদি আমার ট্যালেন্ট থাকে তাহলে আমি নিশ্চয়ই সুযোগ পাবো। ফার্দার আর ফোন করবেন না আমাকে। সবাই যখন জানতে পারে ঘটনাটা, ওরা রাধিকাকেই ব্লেম করে। তুই এত ভালো অপরচুনিটিটা ছেড়ে দিবি রাধিকা? কাম অন, বি ম্যাচিওর। তোরা ওর নোংরা প্রস্তাবকেই তার মানে সাপোর্ট করছিস, তাই তো? ছি ছি, তোদেরকে বন্ধু ভাবতেই আমার ঘেন্না করছে। তবে এক মুহূর্তেই সুর বদলে ফেলে ওরা। সন্দীপ হঠাৎই বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই তো রাগ করছিস কেন? তুই যখন রাজি না তখন এই নিয়ে আর কোনো ডিসকাশন হবে না। গেম খেলে ওরা আমাদের সঙ্গে। আর যাই হোক, মালহোত্রাকে মুম্বাই ফিরিয়ে দেওয়ার বোকামো যে ওরা করতো না। ওরা দেখায় যে রাধিকার সাপোর্টেই আছে সবাই, আর নিজেদের মধ্যে মারাত্মক একটা প্ল্যান করে, যেটা আমার আর রাধিকার অজান্তেই। ডিজের বার্থডে ছিল সেদিন, সেখানে মালহোত্রাও এসেছিল। রাধিকার ড্রিঙ্কে এমন কিছু মিশিয়ে দেওয়া হয় যে ওর যেন ওর জগতেই ছিল না। ওদিকে আমাকেও প্ল্যান করে ড্রাঙ্ক করে দেয় ওরা। তাই রাধিকার সাথে কি হয় কিছুই জানতে পারি না আমি। রাধিকাকে অচৈতন্য অবস্থায় ভোগ করে ওই মালহোত্রা। তবে সকালে উঠেও তেমন কিছুই টের পায় না। এর কিছুদিন পরেই অ্যালবাম রেকর্ড করার জন্য স্টুডিওতে ডেকে পাঠানো হয় আমাদের। আমি ভেবেছিলাম হয়তো এই মালহোত্রা শুধরে গেছে, তাই অ্যালবামটা করছে। আমাদের কথার সুরেই গান রেকর্ড হবে ঠিক ছিল, সেই মতোই সবটা রেডি করেছিলাম আমরা। আর হিন্দি লিরিক্স লিখেছিল ডিজে। ওর হিন্দি যেহেতু খুব ভালো। তবে আসল ঘটনাটা তো ওখানে গিয়েই জানতে পারা যায়, যখন রাধিকা গান রেকর্ড করতে একা ভেতরে যায়। तो मैडम आज और एक बार हुए जाग। इससे हमारा काम और अच्छा होगा। अरे चलिए रिकॉर्डिंग बाद में करते हैं, पहले जरा। হে কি করছেন? ছাড়ুন ছাড়ুন, আমার হাত ছাড়ুন। पर मैडम एक बार तो हो चुका है, और एक बार करने से क्या गजब हो जाएगा। एक बार हो चुका है মানে মানেটা কি? আপনি সেদিন জ্ঞানে ছিলেন না ঠিকই, তা বলে কি জ্ঞান ফিরে একবারে কিছুই ফিল করেননি? हाँ, सारा रात আপনাকে ভোগ করেছি আমি, फिर भी आपको कुछ पता नहीं चला मैडम जी। ये कैसे हो सकता है? রাধিকার যেন পা থেকে মাটি সরে যায়। মালহোত্রাকে ঠেলে ফেলে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, আর বাইরে গিয়ে কাউকে কিছু না বলেই চলে যায়। এরপর রাতে আমরা সবাই যখন রিহার্সাল করছিলাম, তখন আড়ালে গিয়ে রাধিকা ডিজে আর স্ত্রীর সাথে গান নিয়ে কী সব বলতে থাকে। সম্ভবত কোনো নতুন গান শোনাচ্ছিল ওদের। এরপরেই কায়দা করে সব কিছু জানতে পারে মনে হয়, কারণ তারপর চেঁচিয়ে পার্টিতে সকলের সামনে ডিজেকে টেনে এনে রাধিকা ডিজের কলারটা টেনে ধরে। তোরা আমার এত বড় সর্বনাশ করলি দিব্য, নিজেরা বড় হবার জন্য আমাকে শেষ করে দিলি। প্রথমে আমি কিছুই বুঝতে পারছিলাম না ও কি বলছে। পরে যখন শুনলাম, রাগে আগুন জ্বলছিল আমার মাথায়। ডিজেকে মারতে থাকি আমি, সবাই এসে ওকে বাঁচিয়ে নেয়, নয় সেদিনই ওকে মেরে ফেলতাম। এরপর রাধিকা বলে, তোদের নামে আমি পুলিশে কমপ্লেন করব, আর রেপ কেস করব ওই মালহোত্রার উপর। এটাই ভুল করেছিল রাধিকা। এরপর রাধিকা চলে গেলে ওরা হয়তো মার্ডারের প্ল্যানটা করে নেয়। সেদিন রাতেই এরা সবাই মিলে আমার রাধিকাকে, আমি ফোনে কথা বলছিলাম ওর সঙ্গে, খুব ভেঙে পড়েছিল। ওকে বোঝাচ্ছিলাম আমি। তারপর ও আমাকে ওর নতুন গানটা তখনই শুনিয়েছিল, যেটা চিরকুট হিসেবে স্যান্ডি আর বিনুর বডির পাশে পাওয়া গেছে। ও গানটা গাইছিল ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। আমি ভাগ্যিস ফোনটা কাটিনি, তাই তো সবটা শুনতে পারি। ওরা সবাই মিলে ওকে অ্যাটাক করে। আমি ছুটে যাই ওকে বাঁচাতে। তবে যতক্ষণে ওর বাড়ি পৌঁছই ততক্ষণে সব শেষ। রাধিকাকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, আর ওই শয়তানগুলো ড্রামা করছিল ওখানে। ড্রামা, কান্নার ড্রামা করছিল। আমি মারতে উঠি নিজেকে আর বলি, তোদের সব কটাকে জেলে ঢোকাবো। তোরা মেরেছিস আমার রাধিকাকে, কাউকে ছাড়বো না আমি, কাউকে না। তাদের ওরা অতজন ছিল আর আমি একা।
কি করে আর নিজেকে বাঁচাতাম। ওরা সবাই মিলে অ্যাটাক করে আমাকে, মেরে মেরে আত্মহত্যা করে দেয়। আমার এত ব্লিডিং হতে থাকে যে ওরা দেখে ভয় পেয়ে যায়, ভাবে আমি বোধহয় আর বাঁচব না। তারপর ছুঁড়ে ফেলে আসে আমাকে একটা মাঠে। আমি অচৈতন্য অবস্থায় সারা রাত ওখানে পড়ে থাকি। তারপর যখন সকালে জ্ঞান আসে তখন রাধিকার একটা কথা মনে পড়ে আমার। ও আমাকে আমার ফোনে একটা নাম্বার সেভ করতে দিয়ে বলেছিল যে ওর কোনো বিপদ হলে যেন ওই নাম্বারটা আমি ফোন করে দিই। সেই মতোই আমি আমার মোবাইলটা পকেট থেকে বের করে ওই নম্বরে ফোন করি। হ্যালো হ্যালো, আমি রাধিকার বন্ধু। রাধিকা নেই, ওরা ওকে মেরে ফেলেছে। কি বলছেন? কি আপনি? আল্লাহ আমাকে বাঁচিয়ে দিন, আমি বটতলার পুকুরের সামনের মাঠে আছি। দীপিকা দিল্লিতে থাকতো, ওর পক্ষে তখনই আসা সম্ভব ছিল না। ওর জানাশোনা এক বন্ধুকে ফোন করে আমাকে আনতে পাঠায়। এই আমাকে হসপিটালে ভর্তি করে, কোনো রকমে বেঁচে যাই। হয়তো এদের শেষ করবো বলেই। দীপিকা পরদিন বিকেলে ফ্লাইটেই কলকাতায় আসে, তবে ও রাধিকার সৎকার দেখতে যায় না। হয়তো প্ল্যান করেই নিয়েছিল এদেরকে মারার, তাই তো নিজের বোনের শেষ সময়ও থাকতে পারেনি। আমার সাথে দেখা করতে আসে হসপিটালে। আমার সঙ্গে দেখা করে বলে, আমার বোনের শেষ সময়তেও আমি তার পাশে থাকতে পারিনি। তবে ওদেরকে শাস্তি দেবার জন্য এটা ছাড়া আর কোনো উপায় নেই। ওদেরকে এত সহজে মারবো না আমি, সঠিক সময়ের জন্য অপেক্ষা করব। একজনের জীবন নষ্ট করে কে কত বড় হতে পারে এটা আমিও দেখতে চাই। তুমি আমার সাথে আছো তো বিক্রম? আমি ভালো করে কথাও বলতে পারছিলাম না তখন। ওকে দেখে আমি চমকে যাই, হুবহু এক চেহারা। তখনই ভেবে নি এটাই হবে ট্রাম্প কার্ড। ওখানে বসে আমরা ছক কষে নিয়ে ওদেরকে মারার। এবার দীপিকা বলতে শুরু করে। ভিকি তখনই হাত মেলায় আমার সাথে, আর ও একটু সুস্থ হলেই ওকে আমার সাথে দিল্লি নিয়ে যাই। তারপর ওখানে একসাথে থাকতে শুরু করি আমরা। লক্ষ্য একটাই ছিল, টিউলিপের সর্বনাশ। তবে অনেক ভালো ট্রিটমেন্ট করে ওর স্পাইনাল কর্ডের ড্যামেজটা ঠিক করা যাচ্ছিল না। হাঁটা চলার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলেছিল। প্রায় 4 বছর পরে ও নিজের পায়ে উঠে দাঁড়ায়, আর তারপরেই ও প্ল্যান মতোই টিউলিপের কাছে যায়। যদিও টিউলিপ ততদিনে একদম ভেঙে গেছে, তবে সবাইকে একত্রিত করে ভিকি। প্রথমে ওরা ভিকিকে দেখে খুব ভয় পেয়ে যায়। ওরা ভেবেছিল ভিকি ওদের জেলে দেবার জন্য ফিরে এসেছে। তবে ভিকি ওদের কনভিন্স করে নেয় যে ও ওদের সাথেই আছে। এরপর 5-5টা বছর ধরে আমরা অপেক্ষা করতে থাকি একটা ভালো সময়ের, যখন সবটা গুছিয়ে করা যাবে। অবশেষে সেই সময়টা আসে। দুর্গাপুরে অ্যাওয়ার্ড প্রোগ্রামের কর্ণধারের সাথে কন্ট্যাক্ট করে টিউলিপের সবাইকে ইনভাইট করতে বলি, আর সেই মতোই সব কাজটা হয়। প্রথমে স্যান্ডি, তারপরে বিনোদকে মারি আমরা। ড্রিমল্যান্ড হোটেলের ম্যানেজার আমার পরিচিত। সে আমার কথায় ঘরের লাইট নেভানো থেকে শুরু করে সেই গানটা চালানোর সব ব্যবস্থা করে রেখেছিল ডিজের ঘরে। সেইভাবেই তোমাদের ভয় পাওয়াতে থাকি আমরা। এরপর তোমাদের কনফিউশন বাড়ানোর জন্য ওই মিউজিক শোটার প্ল্যান করি। তোমরা চিন্তায় চিন্তায় পাগল হবে, এটাই তো আমাদের প্রধান উদ্দেশ্য ছিল। তবে বিক্রম বুঝে গিয়েছিল যে পুলিশ ওকে সন্দেহ করেছে, তাই আজই শেষ দানটা চালবো ঠিক করে নিলাম। নয়তো তোমাদের আরও কয়েকটা দিন জ্বালানোর উদ্দেশ্য ছিল আমাদের। তবে ম্যাম, আপনারা এসে কিন্তু আমাদের সব প্ল্যানটা মাটি করে দিলেন। এদেরকে আমাদের হাতে ছেড়ে দিন ম্যাম, এটাই ঠিক বিচার। এদেরকে না মারতে পারলে আমরা যে শান্তিতে জেলেও যেতে পারবো না। আইন হাতে নেবেন না ম্যাডাম, আগে যা করেছেন ভুলে যান। এবার আইন এদের শাস্তি দেবে, আর হ্যাঁ, আপনারা দুজনেও কিন্তু একই শাস্তি পাবেন। জানি স্যার, কারণ একটা খুনের শাস্তি যা আর 2টো খুনের শাস্তিও তাই। তবে জেলে যদি যেতেই হয় তবে 4টে খুন করেই যাব।
এই বলে বিক্রম রানার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়ে গুলিতে ঝাঁঝরা করে দিল দিব্য আর শ্রীতমাকে। যতক্ষণে রানা বিক্রমকে আটকায় ততক্ষণে দিব্য আর শ্রীতমা শেষ। আমায় ক্ষমা করো দীপিকা, তোমার অধিকারটা একেবারেই কেটে নিলাম। তবে এদেরকে না মেরেছে কিছুতেই জেলে যেতে পারতাম না। ভিকি, তুমি তোমার রাধিকার খুনিদের নিজের হাতে শাস্তি দিলে। আমাদের দুজনের প্রতিশোধই আজ সম্পন্ন হলো। আর কি চাই? এবার আমরা হাসতে হাসতে জেলে যাব, হাসতে হাসতে। আপনারা এমন করে বলছেন যেন বীরত্বের কাজ করেছেন। আমাদের ভিতরের ক্ষোভ, কষ্ট, যন্ত্রণা তার আপনি কি বুঝবেন ম্যাডাম? চলুন। লাবণ্য গাড়িতে যেতে যেতে বিক্রমদের বলল, আপনারা ভালো সঙ্গীত শিল্পী, ইচ্ছে করলে গান গেয়েই একটা সুন্দর জীবন কাটাতে পারতেন, অথচ রাধিকার খুনিরা আরামে জীবন কাটাবে আর আমরা গান গেয়ে বেড়াতাম। এটা কোনো জীবন ম্যাম? আমাদের বিবেক যে আমাদের ক্ষমা করতো না। লাবণ্য আর কিছুই বলল না। আসলে সারা জীবন জেলে থাকলেও যে বিক্রম আর দীপিকার কোনো দুঃখ বা আফসোস নেই, কারণ এক নিষ্পাপ মেয়ের আত্মাকে যে আজ শান্তি দিয়েছে তারা। রোমাঞ্চ বাংলায় এতক্ষণ শুনলে সুলেখিকা সুমেলি কাঞ্জিলাল মুখার্জির কলমে ইন্সপেক্টর লাবণ্য সেন সিরিজের রুদ্ধশ্বাস প্রথম কাহিনী টিউলিপ হত্যা রহস্য। গল্প পাঠে অভিক সাহা, লাবণ্য সেনের ভূমিকায় বর্ণিশা ভট্টাচার্য, রানা ও মালহোত্রার ভূমিকায় সৌরভ সাহা, বিক্রম ওরফে ভিকির ভূমিকায় ব্রতদীপ, রাধিকা ও দীপিকার ভূমিকায় প্রাহি, দিব্যজ্যোতি ওরফে ডিজের ভূমিকায় কুমারজিৎ, শ্রীতমা ওরফে শ্রীর ভূমিকায় অস্মিতা, বিনু ওরফে বিনোদের ভূমিকায় দেবনীল, সন্দীপ ওরফে স্যান্ডির ভূমিকায় লিও, হোটেল ম্যানেজারের ভূমিকায় অরূপ, ওসির ভূমিকায় প্রিয়নাথ মুখার্জি, হাবিলদারের ভূমিকায় দিব্যেন্দু গোস্বামী এবং সঞ্চালিকার ভূমিকায় আবিরা। গল্পটির নাট্যরূপ এবং সামগ্রিক পরিচালনায় আমি সৌরভ সাহা। তাহলে আজকের মতো আসি বন্ধু। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ফিরে আসছি খুব শিগগিরই তোমার মনের মতো আরও একটি গল্প নিয়ে। আর হ্যাঁ, গল্প মানেই রোমাঞ্চ বাংলা। শুনতে থাকো, গল্পে থাকো।